সরি 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 এক্সট্রিমলি সরি, ক্যাপিটাল সি তো স্বাভাবিক, ও বর্ণান্ধ হচ্ছে না। ক্যাপিটাল সি স্বাভাবিক, ও বর্ণান্ধ হচ্ছে না। যদি এটা স্মল সি হতো তাইলে হচ্ছে আমি কি বলতাম, ওকে বর্ণান্ধ বলতাম। এই জন্য আমি ইউজুয়ালি কি করি জানো, এই যে দেখো সি দেখে আপু কনফিউজ হয়ে গেলাম না, বর্ণান্ধ বলবো নাকি স্বাভাবিক বলবো। আমি যেটা করি সেটা হচ্ছে যখন নিজের থেকে জিনোটাইপ বের করে ম্যাথ করতে হয়, মানে বের করতে হয় পার্সেন্টেজ, আমি এক্স এর সাথে সিটি দেই না। মনে করো বলছে স্বাভাবিক মা, আমি এক্স এক্স লিখি। যদি বলে বর্ণান্ধ মা, আমি এক্স এক্স লিখি। যদি বলে বাহক, আমি একটা এক্স নর্মাল রেখে আর একটা এক্স লিখি, তাহলে তার প্যাচ লাগার মানে সমস্যা নাই, প্যাচ লাগবে না, তাই না? আবার যদি বলে হিমোফিলিক মা, তাহলে হচ্ছে আমি এক্স এইচ এক্স এইচ। যদি বলে হচ্ছে গিয়ে বাহক মা, তাহলে কি করব, এক্স এর সাথে একটা বড় এইচ আর একটা নর্মাল, মানে আমি ছোট বড় এইচ এর মধ্যে যাব না, আমি এক রকমেরই এইচ ইউজ করবো। এইচ থাকা মানে আমার জন্য খারাপ, আর নর্মাল থাকা মানে নর্মাল। আমি এইভাবে করে জিনোটাইপগুলো লিখতে পছন্দ করি, তাইলে হচ্ছে তোমার প্যাচ লাগবে না। যেমন মনে করো আমি তোমাকে বললাম স্বাভাবিক বাবা, তাহলে তোমার কোনো এইচ মিচ লেখার দরকার নেই, তুমি খালি এক্স ওয়াই লিখবা। তোমাকে বললাম বর্ণান্ধ বাবা, তাহলে তুমি এক্স সি ওয়াই লিখবা। তোমাকে আমি বললাম হিমোফিলিক বাবা, তুমি এক্স এইচ ওয়াই লিখবা। এবারে এইচটা বড়তে লেখা ছোটতে লেখা তোমার ইচ্ছা, আমার সমস্যা নেই। এগুলো কথা আসলে তোমার লেখার ব্যাপার না, তোমার পার্সেন্টেজ বের করা হচ্ছে উদ্দেশ্য। আমি বুঝাতে পারছি? তাহলে আগে জিনোটাইপ লেখাটা শিখতে হবে। জিনোটাইপ লেখা শিখলে ক্রস করে বের করা যাবে। তাহলে আমরা এটা একটু তোমাকে চার্টের মাধ্যমে দেখাই দিতে চাই। অনেকেই করে কি, চার্টটা মুখস্থ করে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। মুখস্থ করলে বরং তুমি একদিন ভুলবা যে কোথায় ছিল 50, কোথায় ছিল 100, কি করব, কাকে 100 দিব, কাকে 50 দিব। এই জন্য আপু সবসময় বলি এগুলো মুখস্থ করবা না। কি করবা বলো, তুমি এগুলো থেকে ক্রস করে করে নিজে নিজে বের করে আনবা। অনেকেই কোশ্চেন করতে পারো যে আপু এত জায়গা থাকবে নাকি বইয়ে, বা কোশ্চেনে এত জায়গা থাকবে কিনা। ছোট্ট করে পেন্সিল দিয়ে করবা। মনে করো তুমি তো এক্স এক্স আর এক্স সি ওয়াই একটু লিখতে পারলেই তুমি বুঝতে পারবা যে এখানে মায়ের তো দুইটা এক্সই নর্মাল, তাহলে ছেলে কি হবে, অবশ্যই। এরপরে মায়ের হচ্ছে, বাবা হচ্ছে এক্স দিচ্ছে, এটা বর্ণান্ধ, মায়ের তো দুইটাই ভালো, দুটোটাই হচ্ছে বাবার কাছ থেকে এক্স এক্সি পাচ্ছে, তাহলে মেয়ে দুটোটাই বাহক। তাহলে দেখো এখানে কিন্তু একেবারে সুন্দর মতো টেনে টেনে ক্রস করে লিখতেও হয় না, এটা প্র্যাকটিসের ব্যাপার। তুমি যত প্র্যাকটিস করবা তুমি জিনোটাইপের দিকে, মানে জিনোটাইপের দিকে তাকাই বলে দিতে পারবা কয়টা বাচ্চা কিরকম হবে। শুরুর দিকে কষ্ট হবে, শুরুর দিকে একটু ক্রস করে প্র্যাকটিস করবা। যেমন এখানে এক্স সি এক্স আর এক্স ওয়াই, তাহলে এখানে বাচ্চাগুলো কি হবে বলো, এক্স সি এর সঙ্গে এক্স লাগবে, মানে একটা মেয়ে পাইলাম বাহক। আবার এক্স এর সঙ্গে এক্স, তাহলে একটা মেয়ে পাইলাম সুস্থ। তাহলে দুইটা মেয়ের মধ্যে 50% স্বাভাবিক, 50% বাহক, তাই না? দুইটা মেয়ে, দুইয়ের মধ্যে এক এক, বোঝাই যাচ্ছে, তাহলে 50-50 তো হবে, পার্সেন্টেজ তো মুখস্থ করার কিছু নেই। দুইয়ের মধ্যে এক এখানে এক এখানে, তাহলে 50 আর 50। এবার ছেলে চিন্তা করো, ছেলে হচ্ছে ওয়াই দিচ্ছে বাবা, মা একবার এক্স দিচ্ছে একবার এক্স দিচ্ছে, তার মানে একটা ছেলেকে মা পুরো বর্ণান্ধ বানিয়ে দিচ্ছে, একটা ছেলেকে মা সুস্থ রেখে দিচ্ছে। এই দেখো, অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে হচ্ছে বর্ণান্ধ। তাহলে আমাকে বলো এখানে কি কঠিন লাগতেছে? এখন এই যে আমি একটা একটা করে তোমাকে দেখাই দিচ্ছি, তুমি এখানে চার্ট ধরে ধরে এভাবে করে নিজে নিজে প্র্যাকটিস করবো। মনে করো যে মা হচ্ছে বাহক, বাবা হচ্ছে বর্ণান্ধ, তাহলে মা করবে কি, মায়ের বাহক পার্টের এক্সি আর বর্ণান্ধের এক্সি এটা যদি পায়, তাহলে ওই মেয়েকে অবশ্যই বর্ণান্ধ হয়ে যাবে, তাই না? কারণ কি, ওই মেয়েটা এক্স সি এক্সি হচ্ছে, যে দেখো এক্স সি এক্সি হচ্ছে, তার মানে ওই মেয়েটা বর্ণান্ধ হয়ে গেল। আর একটা মেয়ে কিরকম হইতে পারে, মা তো বাহক ছিল, তার মানে মা একটা ভালো এক্সও দিতে পারে, মা ভালো এক্স দিবে আর বাবা হচ্ছে বর্ণান্ধের এক্স দিবে, তাহলে ওই মেয়েটা কি হবে, এক্স এক্স সি। তার মানে দুইটা মেয়ের মধ্যে একটা, একটা হচ্ছে বাহক, একটা হচ্ছে বর্ণান্ধ, তাহলে আবারও সেই 50-50। ছেলে চিন্তা করো, ছেলে তো, বাবা তো ওয়াই দিচ্ছে, কোনো সমস্যা নাই, মা আবারও একটা এক্স দিচ্ছে একটা এক্স দিচ্ছে, তার মানে মা করবে কি, একটারে বর্ণান্ধ বানাই দিবে আর একটা স্বাভাবিক লিখে দিবে, তাহলে 50-50। তাহলে বলো, এই যে আমি তোমাকে একটা একটা করে কেস সিনারিও বললাম, তোমার কাছে কি খুব কঠিন লাগছে? আপু আশা করি বুঝাইতে পারছি, একদম ধরে ধরে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। তোমার কাজটা কি, কাজ হচ্ছে জিনোটাইপ বের করা। জিনোটাইপ বের করতে পারলে ক্রস করে বাচ্চা কাচ্চা বের করে নিয়ে আসবা, ঠিক আছে? এবং খুব বেশি ইম্পর্টেন্ট কি, যে ছেলেদের মধ্যে পার্সেন্টেজ আলাদা, মেয়েদের মধ্যে পার্সেন্টেজ আলাদা। মানে মেয়ে দুইটা, তার মধ্যে কি হয়েছে 50-50 নাকি 100, ছেলে দুইটা তার মধ্যে কি হয়েছে 50-50 নাকি 100। তবে এরকম প্রশ্ন কি আসতে পারে না যে চারটাই বাচ্চার মধ্যে ছেলের পার্সেন্টেজ কেমন? মনে করো চারটা ছেলের মধ্যে, চারটা বাচ্চা কাচ্চার মধ্যে একটা ছেলে বর্ণান্ধ হয়েছে, তাহলে তুমি কি বলবা, 25% সন্তান বর্ণান্ধ। এইটুকু তো তোমরা বুঝো বাংলা ভাষার পার্থক্য, তাই না? সন্তান বললে ছেলে মেয়ে সব বুঝবা, আর ছেলে মেনশন করলে ছেলে বুঝবা, মেয়ে মেনশন করলে মেয়ে বুঝবা। তাহলে এইসব হিসাব নিকাশ, ম্যাথের হিসাব নিকাশ বুঝতে হবে। আছে চারটা বাচ্চা, 1 2 3 4, তাহলে 25 50 75 100, এই হচ্ছে পার্সেন্টেজ। ছেলে মেয়ে আলাদা আলাদা করে বললে 50-50 করে হিসাব করতে হবে। আর একটা ছেলের কথা বলে পুরো চারজনের মধ্যে হিসাব করতে বললে 25 চলে আসবে। বুঝছো আপুর কথা? তারপরেও ম্যাথ করতে গেলে, মানে এই টাইপের কিছু তোমাদের অনুশীলনীতে দেখবা
প্রশ্ন আছে বইয়ের অনুশীলনীতে, ওগুলো সলভ করা ট্রাই করবা। ওগুলো যদি করতে গিয়ে আটকে যাও, আপুকে বলে রাখবা কমেন্ট সেকশনে, আপু সলভ ক্লাসে ইনশাল্লাহ বলবো, ঠিক আছে? কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। তোমার মনে আছে কিনা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের এইসব জায়গা, এগুলো থেকে কিন্তু প্রায় কয়টার মতো 9টার মতো প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। সুতরাং এইগুলো তোমাকে পারতেই হবে, এগুলো নিয়ে কোনো রকম মার্সি নাই যে আপু একটু আমি বুঝি না, এটা বাদ দিলে কি চ্যাপ্টার পড়া হবে কিনা। অবশ্যই হবে না, এটা তোমাকে পারতেই হবে। তারপর আসো হিমোফিলিয়া। হিমোফিলিয়াতেও আমি তোমাকে আর ক্রস করে দেখাবো না, কারণ কি ওই বর্ণান্ধের মতোই, সি এর বদলে এইচ দিয়ে চিন্তা করবা, এটাই তো, আর তো কোনো চেঞ্জ নেই। এখানে কিছু কথা থাকে, ওই যে এই লাইনগুলো অনেকে মুখস্থ করে, বর্ণান্ধতা নানা যদি বর্ণান্ধ হয় সেটা হচ্ছে নাতি, নানা যদি বর্ণান্ধ হয়, নানার এক্স সিটা মায়ের মধ্যে বাহক অবস্থায় রয়ে গেছে। আবার মায়ের যখন ছেলে হবে, মা যদি এই এক্স সিটা দেয়, তাহলে বাচ্চা কোনোভাবে রেহাই পাবে? ছেলেটা, ছেলে তো রেহাই পাবে না, ছেলের মধ্যে তো প্রকাশ পেয়ে যাবে। এই জন্য এই একটা লাইন আছে যে নানার থাকলে বা মামার থাকলে সেটা ভাইগনার বা নাতির প্রকাশ পায়। তো এইটাও লাইনটা মুখস্থ করার কিছু নাই, কমন সেন্স। আপনি নিশ্চয়ই তখন বুঝাই ফেলতে পারছি তোমাকে। এখন দেখো হিমোফিলিয়া। হিমোফিলিয়াটাও একটা মানে কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এইটা আসলে কেন হয়? রক্ততঞ্চন ফ্যাক্টরের অভাবে হয়। রক্ততঞ্চন ফ্যাক্টর আমরা 13টা পড়ছিলাম, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ওই রক্ত চ্যাপ্টারে পড়ার কথা। তো যাই হোক, এখান থেকে 8 আর 9 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। 8 আর 9 এর অভাবে আমাদের হিমোফিলিয়া হয়। হিমোফিলিয়াটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে হিমোফিলিয়া টাইপ এ, একটা হচ্ছে হিমোফিলিয়া টাইপ বি। টাইপ এ টাকে বলা হয় হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া, যে দেখো আপনাকে দাগাই দিচ্ছি। ক্লাসিক হিমোফিলিয়া এটাকে হিমোফিলিয়া এ বলে, আর ক্রিস্টাস হিমোফিলিয়া এটাকে হিমোফিলিয়া বি বলে। এর মধ্যে যেটা এ হিমোফিলিয়া সেটা হচ্ছে 8 এর অভাবে হয়, আর যেটা বি হিমোফিলিয়া সেটা 9 এর অভাবে হয়। আমি 2 দিন পরে আমার প্যাচ লাগবে, আপু 8 এর অভাবে কি জানি বলছিলেন, এ হয় নাকি বি হয়? এই যে প্যাচটা যেন না লাগে সেই জন্য আমি যেটা করতে চাই, তুমি আমাকে বলো তো 8 আগে নাকি 9 আগে? অবশ্যই 8 আগে। এ আগে নাকি বি আগে? অবশ্যই এ আগে। তারপরে ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ক আগে নাকি খ আগে? ক আগে। তাইলে তোমার জন্য লাইন হচ্ছে 8 এ ক। তার মানে তুমি কি লিখতে পারো? 9 বি খ। এই কথাগুলো কেন বললাম জানো? দেখো, 8 নাম্বার ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ, তার আরেক নাম ক্লাসিক, 8 এ ক। আর 9 নাম্বার, এই যে কোথায় কই কই কই, এই যে 9 নাম্বারের অভাবে হবে হিমোফিলিয়া বি, এবং সেটার আরেক নাম ক্রিসমাস, মানে খ দিয়ে। তাহলে হইলো, মনে থাকবে 8 এ ক 9 বি খ। তার মানে কত নাম্বার ফ্যাক্টরের অভাবে কোনটা হবে, তার আরেক নাম কি, সব পড়া হয়ে গেল। এখানে একটু বাড়তি মনে রাখতে হবে, ক্রিসমাস ইজ বা হিমোফিলিয়াতে 9 নাম্বার ফ্যাক্টরের আরো কিছু নাম বলা আছে, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা ক্রিসমাস ফ্যাক্টর। এই নামগুলো, অটোমেটিক নামগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তারপরে কি পড়তে হবে আরো একটু নিচের দিকে 100% দেওয়া আছে যে প্রতি 10,000 পুরুষে একজনের হচ্ছে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এবং বেশিরভাগ হিমোফিলিক ব্যক্তি আসলে হিমোফিলিয়া এ রোগে আক্রান্ত থাকে। মানে এও আছে বিও আছে, দুইটা টাইপ, কিন্তু এ বেশি হয়, এটা মনে রাখবা। এবং প্রতি 10,000 পুরুষে একজনের হয়। পুরুষ মেনশন করছে কেন, বুঝতেই তো পারতেছো যে সেক্স লিঙ্ক ডিজিজ গুলো ছেলেদের বেশি হয়, সেজন্য পুরুষ কথাটা মেনশন করছে। সবসময় যে মেনশন করবে নট নেসেসারি। 16 বছর বয়সের মধ্যেই মারা যায় ইউজুয়ালি। তারপর দুজন মেয়ের নাম বলা আছে, অ্যালিস এবং বিয়াট্রিস, ওরা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মেয়ে, জন্য একটু বলা আছে আলাদা করে মনে রাখো। রানী ভিক্টোরিয়ার 4টা মেয়ে ছিল, তার মধ্যে 2খানা মেয়ে হচ্ছে বাহক ছিল। এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য আসতে পারে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। হিমোফিলিয়া থেকে এই জিনিসগুলো জানতে হইতো, কিভাবে ক্রস করতে হয় আমি তোমাকে আর বলবো না। এগুলো তোমার এখন হোমওয়ার্ক থাকবে, নিজে নিজে ক্রস করে বের করার চেষ্টা করবা। সমস্যাগুলো আপাতত আসেই সলভ ক্লাসের জন্য। আচ্ছা, এবার দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে এই যে 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্টের ব্যাখ্যা তোমাকে জানতে হবে। হ্যাঁ, মানে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিডাস, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, হাইপারট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন। এই যে 8টা ডিজিজ বললাম, এই 8টা হচ্ছে ওই 60 প্রকারের মধ্যে 8টা আর কি বললাম না, মোট সেক্স লিঙ্ক ডিসঅর্ডার 60টা, তার মধ্যে 8টা আমরা পড়বো, এই হচ্ছে সেই 8টা। তো এগুলোর লক্ষণ মুখস্থ করতে হবে। মজার ব্যাপার হচ্ছে 8টার মধ্যে প্রায় 5-6টা লক্ষণ মুখস্থ করতে হয় না, ডিজিজের নাম পড়লে লক্ষণ পড়া হয়ে যায়। যেমন দেখো আপনি একটু দাগ দিই তাহলে তোমাদের জন্য সহজ হবে। এই যে লাল সবুজ বর্ণান্ধতা, তাহলে কি লাল আর সবুজ বর্ণের পার্থক্য বুঝবে না, এটা মুখস্থ করার কিছু আছে? হিমোফিলিয়া অলরেডি পড়াই ফেলছি, রক্ততঞ্চন বিলম্বিত হবে, সমানে রক্ত পড়তে থাকবে। মাসকুলার ডিস্ট্রফি, বুঝতে পারতেছো মাসেল রিলেটেড কাজ কারবার, তাহলে পেশি সঞ্চালন ঠিক মতো হবে না, পেশি না চললে কাজ ঠিক মতো হবে না, কাজের সক্ষমতা কমে যাবে। রাতকানা, বুঝতে পারতেছো সে রাতে দেখতে পাবে না। ডায়াবেটিস ইনসিপিডাসটা আলাদা, এটা মুখস্থ করতে হবে, এটা আমি বলবো একটু পরে। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম মানে ভঙ্গুর, মনের অবস্থা ভালো না, বুঝছো, মানসিক ভারসাম্যহীনতা বা অটিজম বা অটিস্টিক শিশু যারা, ওদের ডিজিজটার নাম কি, ফ্রেজাইল এক্স সিনড্রোম, এটা মনে রাখতে হবে, এটা আলাদা করে।
তারপর দেখো হাইপারট্রাইকোসিস, হাইপার মানে অনেক বেশি বেশি, ট্রাইকোম হচ্ছে গাছের যে লোমের অংশগুলো থাকে না, গাছের যে মূলের থেকে মূল লোম টাইপের বের হয়, ওগুলোকে আমরা ট্রাইকোম বলি, মানুষের ক্ষেত্রে ওগুলোকে লোম বলি। তাহলে হাইপারট্রাইকোসিস মানে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, নাম শুনে বোঝা যাচ্ছে। তারপর টেস্টিকুলার ফেমিনাইজেশন, তুমি তো নিশ্চয়ই জানো টেস্টিস থাকে ছেলেদের, আর ফেমাইন মানে মেয়ে। তাইলে নামটা শুনে বুঝতে পারতেছো কিনা যে ছেলে ধীরে ধীরে মেয়েতে রূপান্তরিত হয়, যে দেখো পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। তোমার কাছে হঠাৎ করে শুনলে এটা আনরিয়াল মনে হতে পারে, যে এটা কেমনে সম্ভব। আসলে কেউ ছেলে হবে নাকি মেয়ে হবে এটা ডিপেন্ড করে হরমোনের উপরে। ভ্রূণী অবস্থায় মানে মায়ের পেটে থাকা অবস্থায় যেই হরমোনটা বেশি এস্টাবলিশড হয়, তুমি সেই অনুযায়ী ছেলে অথবা মেয়ে হও। তাহলে জন্মের পরে মনে করো কোনো কারণে ছেলেদের হরমোন তো টেস্টোস্টেরন, মেয়েদের এস্ট্রোজেন প্রোজেস্টেরন মেইনলি, আর অনেক হরমোন আছে, এগুলা বললাম। তো মনে করো কারো ক্ষেত্রে ডিজিজ কন্ডিশনে তার টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাচ্ছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেড়ে যাচ্ছে, তাহলে সেই ছেলেটার মধ্যে কি মেয়েলি স্বভাবগুলো প্রকাশ পেতে থাকবে। তাহলে এরকম একটা পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হতে পারে, এটা ন্যাচারাল। অনেক আর্টিফিশিয়ালি এটা ইচ্ছা করে করে, হরমোন পুশ করে নিয়ে অনেকেই করে, অনেক এক্সাম্পল আমাদের জানা থাকতে পারে। তো সেটা আপাতত আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে এটা একটা ন্যাচারাল ডিজিজও হতে পারে, টেস্টিকুলার ফেমিনাইজেশন। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্য কি ছিল, লক্ষণগুলো শেখানো। আশা করি এক ডায়াবেটিস ইনসিপিটাস ছাড়া বাকি 7টাই তুমি অলরেডি বুঝে গেছো। ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে আমি তোমাকে একটু কথা বলবো, তার আগে লক্ষণটা মুখস্থ করতে হবে। অস্বাভাবিক মূত্রত্যাগ হবে, শারীরিক অক্ষমতা হবে। এই যে সক্ষমতা এবং অক্ষমতা, এই দুইটাকে একটু আলাদা করে মেনশন করে রাখো, প্যাস লাগবে, বুঝছো? যদি বলে কাজকর্মের সক্ষমতা কমে, অ্যান্সার হবে ডিস্ট্রফি। আর যদি বলে শারীরিক অক্ষমতা, অ্যান্সার হবে ডায়াবেটিস ইনসিপিটাস। ওকে, এই অক্ষমতা সক্ষমতা সবগুলো কাছাকাছি শব্দ, প্যাস লেগে যেতে পারে, এই জন্য আলাদা করে মার্ক করে দিলাম, আলাদা করে তুমি মনে রাখবা। যদি শারীরিক অক্ষমতা বলে ইনসিপিটাস, যদি কাজকর্মের সক্ষমতা কমে বলে তাইলে সেটা মাসকুলার। এবার আসো তোমাকে আমি বলবো কি হোয়াট ইজ ডায়াবেটিস ইনসিপিটাস। অনেকেই ডায়াবেটিস ইনসিপিটাসটাকে কি করে জানো, ডায়াবেটিস মেলাইটাসের সঙ্গে প্যাচ লাগায়। আমরা ডায়াবেটিস মেলাইটাস শব্দটা অনেকেই জানি, আমাদের অনেকের আত্মীয় স্বজন, বাবা মা, নানা নানি, দাদা দাদি থাকতে পারে ডায়াবেটিসটা, এবং সেক্ষেত্রে এটা ইউজুয়ালি ডায়াবেটিস মেলাইটাসটাই থাকে। কারণ ডায়াবেটিস ইনসিপিটাসটা আসলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলাইটাস সেক্স লিঙ্কড না। এটা হচ্ছে তোমার জন্য প্রথম মনে রাখার জিনিস। কারণ আমি তোমাকে প্রশ্ন করব, নিচের কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার না? অপশন এ রাতকানা, অপশন বি মাসকুলার ডিস্ট্রফি, অপশন সি ডায়াবেটিস মেলাইটাস, অপশন সি হাইপারট্রাইকোসিস। এবার তুমি বলবে আয় হায়, এখানে তো কোনো উত্তর নাই, চারটাই সঠিক। আসলে কি চারটা সঠিক? না, ডায়াবেটিস মেলাইটাস সেক্স লিঙ্কড না, ডায়াবেটিস ইনসিপিটাসটা হচ্ছে সেক্স লিঙ্কড, ডায়াবেটিস মেলাইটাস বারবার কি বলতেছি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। ওকে, তাহলে এবার অনেকেই আরেকটু যারা একটু ভালো জানো তাদের মাথায় এবার ঘুরবে, আপু আমি তো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এরকম কিছু কথা শুনছিলাম, তাইলে কি আপু ডায়াবেটিস ইনসিপিটাসটা একটা টাইপ আর ডায়াবেটিস মেলাইটাসটা টাইপ 2 এরকম কিছু? না, বি ভেরি কেয়ারফুল, আপু বারবার বলতেছি, ডায়াবেটিস মেলাইটাস ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। ওর নিজেরই দুইটা টাইপ আছে, একটা টাইপ 1, একটা টাইপ 2। বুঝে গেছে আপু কথা? একটা টাইপ 2, একটা টাইপ 1। এটা কার? এটা ডায়াবেটিস মেলাইটাসের। এর চেয়ে বেশি ইনশাআল্লাহ তুমি মেডিকেল আসলে জানবা ডায়াবেটিস মেলাইটাস রোগটা কি, টাইপ 1 কখন বলতেছি, টাইপ 2 কখন বলতেছি, তারপর কোয়েরি থাকলে আপনি সলভ ক্লাস ইনশাআল্লাহ বলবো। আপাতত কি বলতে চাচ্ছি, ডায়াবেটিস মেলাইটাসকে কখনোই কিসের মধ্যে ডাক দিবা না, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে ডাক দিবা না। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে কি ডাক দিবা? ডায়াবেটিস ইনসিপিটাস। ক্লিয়ার আপুর কথা? শেষ। এখান থেকে এতটুকুই বলার মতো ছিল। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। মাসকুলার ডিস্ট্রফি নিয়ে ওরা একটু বর্ণনা করছে, বুঝছো? মাসকুলার ডিস্ট্রফি থেকে তোমার একটু দেখতে হবে যে টোটাল কত রকম মাসকুলার ডিস্ট্রফি হইতে পারে। এই জায়গাটা দেখো, প্রায় 30-এরও বেশি ধরন, দেখতে পাচ্ছ কিনা আপু? দাগ দিয়ে দাঁড়াও। 30-এর বেশি ধরনের মাসকুলার ডিস্ট্রফি দেখা যায়, তার মধ্যে 9টা হচ্ছে প্রধান, বাকিগুলো দুর্লভ। এমসিকিউ, প্রথম এমসিকিউ কি, কত রকমের ডিস্ট্রফি হইতে পারে? 30 রকম, তার মধ্যে কয়টা বেশি বেশি হয়? 9টা। এই 9টার মধ্যেও একটা আছে যেটা ডেঞ্জারাস। সেটা কি? সেটা হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। এই দেখো, আবার দাগ দিয়ে দিচ্ছি তোমাকে, এই দেখো ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। এটা হচ্ছে ভয়াবহতম ডিস্ট্রফি, মনে থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এমসিকিউ গুলা? মাসকুলার ডিস্ট্রফি 30 রকমের বেশি হতে পারে, সবচেয়ে বেশি প্রধান প্রধান কোনগুলা? 9টা। তারপরে তার মধ্যে আবার সবচেয়ে ভয়াবহতম কোনটা? ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। এটা কতজনে একজনের হতে পারে? 50,000 জনে একজনের। মনে আছে একটু আগে দেখা আসছিলাম হিমোফিলিয়াটা হয় 10,000 পুরুষে একজনের, আর এখানে 50,000-এ একজনের। তাহলে এখানে কিন্তু তোমার মনে রাখতে হবে 50 টাকার জন্য 10 কার জন্য। এমসিকিউতে প্যাচ লাগাই দিও না, হ্যাঁ? আচ্ছা, এবার এই মাঝখানে যে 1 2 3 4 5 6 7 8 পয়েন্টগুলো আছে না, ওগুলো না রিডিং করবা, যে একটা টিচার স্কুলে বাচ্চা আসলে
কি জিনিস খেয়াল করলে বাবা মাকে ইনফর্ম করবে যে আপনার সন্তানের খুব সম্ভবত ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি থাকতে পারে, বা টিচাররা তো হয়তো এটা বুঝবে না ডিরেক্টলি, ডাক্তারের কাছে গেলে কনফার্ম হওয়া যাবে, কিন্তু তবুও টিচাররা এই ধরনের জিনিসগুলো যদি নোটিস করতে পারে এটা তো অস্বাভাবিক, তাই না? মানে ঘন ঘন বদমেজাজ দেখাচ্ছে, তারপরে টিচারদেরকে এড়াই চলতেছে, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, হাঁটতে চায় না, বসে থাকে, টিফিন পিরিয়ডে বের হচ্ছে না, এরকম কিছু আনইউজুয়াল জিনিস যখন নোটিস করে টিচাররা, তখন বাচ্চাদের বাবা মাকে জানায়, তখন বাচ্চার বাবা মা হচ্ছে এটা মানে ডাক্তার দেখাইলে তখন এটা বের হয়ে আসে। তো যাই হোক, এই পয়েন্টগুলো এমনি রিডিং করবা, এগুলো আলাদা করে মুখস্থ করার কিছু নাই, বুঝছো? তুমি একটু এখান থেকে এই লাইনটা দাগ দিবা, এই যে ডিস্ট্রফিন জিন, মানে কোন জিনটা হচ্ছে দায়ী জিন, বুঝছো? ডিস্ট্রফিন জিন এক্স ক্রোমোজোমের মধ্যে, মানে যে সেক্স লিঙ্ক এক্স ক্রোমোজোমের মধ্যে ডিস্ট্রফিন যে জিন পার্টটা আছে ওটার মধ্যে ঝামেলা থাকে, ওর জন্য ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি হয়। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, একটা ব্যাকআপ কপি থাকে, স্বাভাবিক এক্স ক্রোমোজোম ব্যাকআপ থাকে, মানে মনে করি যে এটা যদি আমি বুঝাই ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি এটা স্বাভাবিক, তাহলে এই স্বাভাবিকটা কি করবে, ওকে আটকাইতে পারবে। আর ছেলে হলে কি করবে, মাসকুলার ডিস্ট্রফি আর ওয়াই, তাহলে এটা কি হবে, প্রকাশ পেয়ে যাবে, এই আর কিছু না। এগুলা সেই একই একই কথা বিভিন্ন আঙ্গিকে বলা হচ্ছে, একই জিনিস। আচ্ছা, তারপর আমরা পরের পেজে চলে যাচ্ছি, এখান থেকে আমরা কি পড়বো? হ্যাঁ, এই যে দেখো দাগ দেওয়া আছে লাইনটা, যে প্রায় 3000 পেশি প্রোটিন আছে, হ্যাঁ প্রায় 3000 পেশি প্রোটিন আছে, এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, আর ডিস্ট্রফিন জিনের কথা তো আগেই বলছি, কয় পার্সেন্ট ছেলে হবে, কয় পার্সেন্ট মেয়ে রোগ আক্রান্ত হবে, এগুলো না মুখস্থ করবা না, ওই যে বলছিলাম না কেমনে বের করবা, এই যে ক্রস করে বের করে আনবা। এখানে দেখাচ্ছে ছোট এক্স দিয়ে একটু বাহক বুঝাইছে, ছোট এক্স দিয়ে খারাপটা বুঝাইছে, বুঝছো? আমি যেমন এক্স এম দিয়ে বুঝাইছিলাম, ওরা ছোট এক্স দিয়ে বুঝাইছে। তো যেটাই হোক, ওরা পাশে নোটিফিকেশন দিয়ে রাখছে কি দিয়ে কি বুঝাচ্ছে। তো বড় এক্স দিয়ে বুঝাইছে, রোগের জিনটা হচ্ছে বড় এক্স দিয়ে বুঝাইছে, স্বাভাবিকটা হচ্ছে নর্মাল এক্স দিয়ে বুঝাইছে। তো ওরা যেটা দিয়ে বুঝাক, তোমার তো আসলে সেটা দিয়ে শিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি কোশ্চেন দেখে নিজের মতো একটা জিনোটাইপ বানায় লিখবা, মানে তুমি নিজে জানো যে এক্স দিয়ে তুমি স্বাভাবিক বুঝাচ্ছ নাকি ডিজিজ বুঝাচ্ছ, তুমি বুঝলেই চলবে, তুমি আনসার বের করে আনতে পারলেই আমি খুশি, আর কোনো চিন্তা নাই। আচ্ছা, গেল। এবার হচ্ছে আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, ঠিক আছে? এবিও ব্লাড গ্রুপের জন্য তোমাকে একটু ডিটেল পড়তে হবে, কারণ এখান থেকে আবার অনেকগুলো প্রশ্ন আসে, তাই না? বলছিলাম তোমাকে এবিও ব্লাড গ্রুপ থেকে পড়তে হবে। বিজ্ঞানীর নাম কি? কার্ল স্টেইনার। সাল কত? 1901 সাল। আচ্ছা, তোমাকে একটু দাগ দিয়ে দিয়ে দেখাই, তাহলে তোমার জন্য মার্কিং করতে ইজি হবে। দেখো 1901 সাল, বিজ্ঞানীর নাম কার্ল স্টেইনার, ব্লাড গ্রুপটার নাম কি? এবিও ব্লাড গ্রুপ, ঠিক আছে? সংক্ষেপে নর্মাল ব্লাড গ্রুপ বলছে। উনার পরবর্তীতেও 1965 সাল পর্যন্ত আরো 13 রকম ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে, তাহলে এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, এখন পর্যন্ত 13 রকম আরো আবিষ্কৃত হয়েছে 1965 সাল পর্যন্ত। 1901 সালে উনি ছিল কার্ল স্টেইনার, ওনারটার নাম কি বলা হয়েছে? এবিও ব্লাড গ্রুপ। মোর দেন এনাফ। এখন এবিও ব্লাড গ্রুপে মোট কয় রকম ব্লাড গ্রুপ আছে? এ আছে, বি আছে, এবি আছে, ও আছে। তুমি এই কথাটা খেয়াল করছো কিনা? ব্লাড গ্রুপটা এই কার্ল স্টেইনার কিসের উপর ভিত্তি করে করছে? উনি রক্তকণিকায় কতগুলো এন্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে ব্লাড গ্রুপটা দিয়েছে। দেখো এন্টিজেন, তার মানে যার রক্তে কার্ল স্টেইনার দেখছে যে এ এন্টিজেন আছে, কার্ল স্টেইনার তাকেই বলছে তোমার ব্লাড গ্রুপ এ। যার মধ্যে দেখছে বি এন্টিজেন আছে তাকে বলছে তোমার ব্লাড গ্রুপ বি। যার মধ্যে দেখছে কোন রকম এন্টিজেন নাই তারে বলছে তুমি জিরো। কিন্তু আমরা সুন্দর করে কি বলি? ও, মানে ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপের থিম কি? ওর মধ্যে কোনো এন্টিজেন নাই। আর যার মধ্যে এ আর বি দুইটা এন্টিজেনই পাইছে, তারে কার্ল স্টেইনার কি বলছে? তুমি হচ্ছে এ বি। তাহলে বুঝা গেছে, তার মানে যেই নামের ব্লাড গ্রুপ সেম নামের এন্টিজেন, এই কথাটা আগে শিখো। যেই নামের ব্লাড গ্রুপ সেম নামের এন্টিজেন, আপনার কথা বুঝে গেছে? তাহলে এ ব্লাড গ্রুপের এ এন্টিজেন, বি ব্লাড গ্রুপের বি, এ বি তে এ আর বি, ওতে কোনো রকম এন্টিজেন নাই। এটা কেন শিখাইছি জানো? কারণ তোমাকে এখন আরেকটা কথা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে একই ব্লাডে সেম এন্টিজেন সেম অ্যান্টিবডি একসঙ্গে থাকতে পারবে না। কি বলছি? একই ব্লাডে সেম এন্টিজেন অ্যান্টিবডি একসঙ্গে থাকতে পারবে না। তোমার যদি এন্টিজেন এ হয়, তোমার বডিতে এ নামের অ্যান্টিবডি থাকা যাবে না, থাকলেই ঝগড়া হবে, রক্ত ক্লট হবে, জমাট বেঁধে যাবে, রোগীটা মারা যাবে। তাহলে আপুর কথা বোঝা গেছে? যে এন্টিজেন তার অপোজিট করে আমরা অ্যান্টিবডি বসাবো। যেমন তুমি দেখো, এখন দেখলেই বুঝবা। এখানে দেখো এন্টিজেন যার এ তার অ্যান্টিবডি বি, এন্টিজেন যার বি তার অ্যান্টিবডি এ, এন্টিজেন যার এ আর বি তার মাশাআল্লাহ কোনো অ্যান্টিবডি দেওয়া নাই, কারণ থাকলেই ঝগড়া করবে। যার কোনো অ্যান্টিজেন নাই তার অ্যান্টিবডি দিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ওর অ্যান্টিবডি বিও আছে এও আছে। বোঝা গেছে আপুর কথা? তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কি, সেটা হচ্ছে কোন ধরনের ব্লাডে কোন রকম অ্যান্টিজেন থাকে, কোন রকম অ্যান্টিবডি থাকে। আশা করি এতটুকু ইনশাআল্লাহ তোমরা পারবা। তারপরের যে ধাপটা সেটা হচ্ছে কে কাকে ব্লাড দিতে পারবে, কে কার থেকে নিতে পারবে, তাই না? তোমাদের সবচেয়ে বড় একটা কনসার্ন এই জায়গাটা। এটা আমি তোমাকে পড়াই দেবো, সমস্যা নেই। তার আগে একটু আরএইচ ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলবো। আরএইচ ফ্যাক্টর জিনিসটা কি?
আমরা তো একটা ব্লাড গ্রুপিং করলাম, এ বি ও ব্লাড গ্রুপিং এর ভিত্তি করে, এ নাকি বি নাকি এ বি নাকি ও। অ্যাডিশনাল আরেকটা একটা ব্লাড গ্রুপিং হচ্ছে আরএইচ ফ্যাক্টর রিলেটেড ব্লাড গ্রুপিং। চলো আমরা পরের পেজে যাই, পরের পেজে গেলে সেটা দেখতে পাবো। অ্যাডিশনাল কেন বলছি জানো? কারণ হচ্ছে তুমি যদি এখন আমাকে বলো আপু আপনার পজিটিভ ব্লাড গ্রুপ, তাহলে কিছু বুঝবো আমি? কি পজিটিভ বুঝবো না। তাহলে তোমাকে পজিটিভ নেগেটিভ সেটা বলার সময় এ বি ওর টাইপ উল্লেখ করে বলতে হবে, যে আপু আপনি ও পজিটিভ, না আপু আপনি এ বি পজিটিভ, বা আপু আপনি বি নেগেটিভ। মানে তুমি পজিটিভ বা নেগেটিভ আর এইচ ফ্যাক্টরের ভাগ অনুযায়ী বলবা, কিন্তু তার আগে এ বি ওর একটা কিছু যোগ করে বলতে হবে। বুঝে গেছে আপনার কথা? এই জন্য আমরা আরএইচ ফ্যাক্টরের ব্লাড গ্রুপিংটাকে অ্যাডিশনাল মানে যোগপূর্বক একটা, যোগ করা একটা জিনিস, বাড়তি একটা জিনিস হিসেবে বলতেছি। তো আরএইচ ফ্যাক্টরের এখান থেকে এমসিকিউর জন্য কি লাগবে আর বোঝার জন্য কি লাগবে বলে দিচ্ছি। এমসিকিউর জন্য লাগবে হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের সাথে আরেকজন বিজ্ঞানী আসছে, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে উইনার। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, কই কই কই, এই যে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, তার সঙ্গে উইনার, সালটা হয়ে গেছে 1940, আগে ছিল 1901, মনে রাখো। ওরা কি করছে, রেসাস একটা বানর, ওই বানরের মধ্যে, বানরটার বৈজ্ঞানিক নাম ম্যাকাকা মুলাটা, একটু পড়ো। ওই বানরের মধ্যে একটা ফ্যাক্টর দেখছে, ওই ফ্যাক্টরটাকে রেসাস ফ্যাক্টর বলে। ওই বানরের ফ্যাক্টরটা আমাদের কোনো কোনো মানুষের বডিতে পাওয়া গেছে, তাইলে খেয়াল করো, বানরের ওই রেসাস ফ্যাক্টর আমাদের যার যার বডিতে রেসাস ফ্যাক্টর হিসেবে প্রকট আকারে প্রকাশ পেয়েছে, তারা আমরা পজিটিভ ব্লাড গ্রুপ। যাদের মধ্যে রেসাস ফ্যাক্টরটা প্রকট আকারে নাই, তারা নেগেটিভ ব্লাড গ্রুপ। এখন তোমার মাথায় আসবে আপু আবার কি প্রকট প্রচ্ছন্ন বলতেছেন আপনি, এই রেসাসের প্রকট প্রচ্ছন্ন কেমনে বুঝবো? এই যে দেখো কেমনে বুঝবা, তোমার বই লেখা আছে, এটা হচ্ছে বিজ্ঞানী ফিশার, যে উনি আরএইচ ফ্যাক্টরটা প্রকাশ করার জন্য 6টা অ্যান্টিজেন আছে। এই যে সি সি ডি ডি ই ই, মানে হচ্ছে সি একটা, ডি একটা, ই একটা, 3টা লেটারের প্রকট প্রচ্ছন্ন প্রকট প্রচ্ছন্ন প্রকট প্রচ্ছন্ন ভাব থাকতে পারে। তোমার বই স্পষ্ট করে বলে দিছে, যাদের রক্তে ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই থাকে তারা হচ্ছে আরএইচ পজিটিভ, মানে করো ক্যাপিটাল টি সি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই। আর যার রক্তে স্মল সি স্মল ডি স্মল ই, দেখো এখানে সুন্দর করে বলা আছে স্মল সি স্মল ডি স্মল ই, তারা আরএইচ নেগেটিভ। তাহলে তুমি এখন নিশ্চয়ই বুঝতেছো কখন আরএইচ পজিটিভ বলবা, কখন আরএইচ নেগেটিভ বলবা। তোমাদের মধ্যে এখন অনেকেই থাকবে এরকম, আপু ধরে আমার রক্তে ক্যাপিটাল সি আছে, স্মল ডি আছে, ক্যাপিটাল ই আছে, এবার আপনি আমার কি বলবেন? থাকবা না এরকম কেউ? অবশ্যই অনেকের মাথায় এটা কাজ করতেছে। তার জন্য অ্যান্সার বলি, তোমার বইতে এত ডিটেল ব্যাখ্যা দেয় নাই, কিন্তু সত্যি কথাটা কি সেটা শোনো। এই যে সি ডি ই 3টে অ্যান্টিজেন ফোকাস করতেছে আরএইচ ফ্যাক্টর পজিটিভ নাকি নেগেটিভ বোঝানোর জন্য। এই 3জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডি। আমরা ডি এর দিকে তাকাই, মেইনলি ডি যদি প্রকট হয় তাহলে আমরা ওকে পজিটিভ বলি, ডি যদি প্রচ্ছন্ন হয় আমরা ওকে নেগেটিভ বলি। এটা আমি কিন্তু তোমাকে পরীক্ষার প্রশ্নের উত্তরে দাগানোর জন্য বলি নাই, তোমার মনের কোয়ারি মেটানোর জন্য বলছি, যে এই ধরনের মিক্স আপ থাকলে ডি এর দিকে তাকাইতে হয়, ডি প্রকট হইলে পজিটিভ, ডি প্রচ্ছন্ন হইলে নেগেটিভ। আর স্ট্রেট ফরওয়ার্ড 3 প্রকট হলে তো কোনো প্রশ্নই নাই, স্ট্রেট ফরওয়ার্ড 3 প্রচ্ছন্ন হলে তো কোনো প্রশ্নই নাই, এটা পজিটিভ আর নেগেটিভ, যেটা তোমার বই সহজ করে বলছে। আর তোমাদের জন্য আমি একটু বাড়তি করে ডি এর কথাটা মেনশন করে দিলাম। আর একটা জিনিস যেটা তোমাকে এখানে এমসিকিউর জন্য লাগবে, সেটা হচ্ছে কখনোই সি সি ডি বা সি ডি ডি এগুলো সম্ভব না। তোমাকে সি থেকে একটা নিতে হবে, সেটা ছোট নাও বড় নাও তোমার ইচ্ছা, ডি থেকে একটা বড় নিতে হবে, ছোট নাও বড় নাও তোমার ইচ্ছা, ই থেকে একটা নিতে হবে, ছোট নাও বড় নাও তোমার ইচ্ছা। তার মানে সি ডি ই 3টা মিলাই নিতে হবে। তার মানে প্রশ্ন আসতে পারে নিচের কোন ধরনের সমাবেশ সম্ভব না, সি সি ডি দিল, আর মনে করো সি ডি ই বড় ছোট করে মিলাই মিলাই দিল, তাহলে তুমি কি বলবা সি সি ডি সম্ভব না, কারণ এখানে ইটা নাই আর সিটা ডাবল, আমি সব মানি না, আমাকে 3টা থেকে নিতে হবে। আপনাকে বুঝাইতে পারছি কিনা বলো এই জায়গাটা? একটু হিজিবিজি করে আগে ফেলছি, আশা করি বুঝা গেছে, এই লেখাগুলো মুছে দিই। হ্যাঁ, তাহলে কি বলতে চাইলাম, প্রকট কখন বলবা, প্রচ্ছন্ন কখন বলবা। প্রকট হলে আমরা আরএইচ পজিটিভ বলবো, আর প্রচ্ছন্ন হলে আরএইচ নেগেটিভ বলবো। আর হচ্ছে মেইন ব্লাড গ্রুপটা তো আমরা জানি এ বি আর ও, তার মানে ওইটার উপর ভিত্তি করে আবার 8 রকম ব্লাড গ্রুপ হয়ে গেল, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। কে কার্ড দিতে পারবে, কে কার থেকে নিতে পারবে, এই জায়গাটা বুঝতে হবে। এবির কথাটা পরে বলতেছি, হ্যাঁ আগে একটু অন্য কথা শোনো, পজিটিভ নেগেটিভের কথাটা শোনো। যে পজিটিভ তার বডিতে বড় হাতের ডি আছে, তাই না? যে নেগেটিভ তার বডিতে কিন্তু বড় হাতের ডি নেই, মানে আরএইচ ফ্যাক্টরটাই নেই মনে করো। এখন তুমি পজিটিভ ডোনার, মানে আমি দিচ্ছি রক্ত, মনে করো আমি পজিটিভ, আমি ডোনার, আর তুমি নেগেটিভ, তোমাকে আমি রক্ত দিলাম, মনে করো আমারও বি তোমারও বি, বিকে তো বি দিতেই পারবে, দিলাম, কিন্তু আমি কিন্তু পজিটিভ ছিলাম, তুমি কিন্তু নেগেটিভ ছিলা। সমস্যাটা কোথায় হবে দেখো, আমার যে আরএইচ ফ্যাক্টর আছে ওইটাকে কিন্তু তুমি চিনো না,
কারণ তোমার বডিতে আরএইচ ফ্যাক্টরটা নাই, মানে ক্যাপিটাল লেটারটা নাই। তাহলে তুমি কি আমার রক্ত থেকে পাওয়া আরএইচ ফ্যাক্টরটাকে জীবাণু মনে করবা না বলো? তুমি অবশ্যই এটাকে জীবাণু মনে করবে। এবং তখন ঝামেলা কি হয় জানো? তখন যে আমার নেগেটিভ রিসিভার থাকে সে করে কি, পজিটিভ ডোনারের যে ডি থাকে সেই ডি এর এগেইনস্টে একটা ডি অ্যান্টিবডি তৈরি করে, মানে মারার জন্য। সে তো ভাবছে এটা জীবাণু, মেরে ফেলবে। কিন্তু ঝামেলা কি খেয়াল করো, একই রক্তের মধ্যে যখন এই ডি এবং অ্যান্টিডি একসঙ্গে থাকবে, আপু বলছিলাম বারবার একই রক্তে সেম অ্যান্টিজেন অ্যান্টিবডি একসঙ্গে থাকতে পারবে না। তাহলে তুমি ওকে ডি অ্যান্টিজেন দিলা, সে রাগ করে অ্যান্টিডি বানাইলো। এবার কি নেগেটিভ যে রিসিভার, মানে যে লোকটাকে তুমি রক্ত দিল, সেই লোকটা বাঁচার কোনো উপায় আছে? তার মধ্যে এখন কি অ্যান্টিডি আর ডি মিলে ঝগড়া হয়ে যাবে না বলো? এইটাকে বলা হয় আরএইচ ফ্যাক্টরের কারণে রক্ত সঞ্চালন জনিত সমস্যা। এটা একটু পরে আমরা পাবো। আরএইচ ফ্যাক্টরের কারণে রক্ত সঞ্চালন জনিত সমস্যা, তার মানে তুমি নেগেটিভ রক্তকে পজিটিভের ব্লাডটা দিবা না। তবে তুমি যদি একবার দাও তাহলে রোগীটা মরবে না। কেন মরবে না সেটা শোনো। এই যে নেগেটিভ লোকটা, সে একটু রাগ করলো, কেন তুমি ওকে ডি দিছো, ও এটার এগেইনস্টে অ্যান্টিডি বানাইলো। বানাইতেও তো সময় লাগবে, যে কয়েকদিনেও বানায় সারবে। ততক্ষণে তোমার এই যে অ্যান্টিজেন ডি ছিল, তুমি আর ওকে কতটুকু রক্ত দিছো, এক বুক রক্ত দিছো, সেই ডি অ্যান্টিজেনটা করে কি পুরো বডিতে সার্কুলেট হয়ে লঘু হয়ে যায়, হারায় যায়। তাইলে তুমি তো রক্তটা নিছো, তুমি যে অ্যান্টিডি তৈরি করছো, তৈরি করে কারে মারবা তারই খুঁজে পাচ্ছ না। বুঝতে পারছো ব্যাপারটা? মানে প্রথমবার এরকম রক্ত সঞ্চালন করলে খুব একটা সমস্যা হচ্ছে না, পেশেন্ট রয়ে গেছে, সে এখন মরলো না, কিন্তু তার বডিতে কি রয়ে গেছে বলো? এনটিডিটা রয়ে গেছে। তুমি যদি ওকে সেকেন্ড বার, মানে আবারও পজিটিভ রক্ত দাও, এবার কেউ তোমার ছাড়বে? এবার তো মনে করো যে নেগেটিভ ওয়ালা রক্ত, তার বডির মধ্যে তো এনটিডি আগে থেকে তৈরি হয়ে বসে আছে, আর তুমি ওর একটা পজিটিভ ব্লাড দিয়ে দিছো। এবার তো মনে করো এখানে একদম দূষণ 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 হয়ে শেষ। কথা বুঝে গেছে আপু? তার মানে কি বলতে চাইলাম, নেগেটিভকে একবার যদি ভুলে পজিটিভ দিয়ে ফেলো, খবরদার পরে আর দিতে যাবো না। এটা হচ্ছে রক্ত সঞ্চালন জনিত সমস্যা, আমরা একটু পরে পাবো। তারপর তোমাকে আমি বলে রাখলাম, গেল এটা গেল। এখন আসো হচ্ছে রক্ত সঞ্চালন জনিত মানে আরএইচের জন্য আরেকটা প্রবলেম আছে, চলো ওইটা আগে পড়ে ফেলি, তারপরে বলবো না কে কাকে রক্ত দিতে পারে, কি কার থেকে নিতে পারবে, এইটা একটু পরেই বলবো। ক্লিয়ার করে দিলাম। একটু আসো হচ্ছে আমরা আরএইচ ফ্যাক্টর রিলেটেড, এই যে দেখো এই লাইনগুলো আপু তোমাকে পরে পড়াবো, স্লাইড গুলা কে কাকে দিবে কার থেকে নিবে এগুলো পরে বলতেছি। আগে চলো হচ্ছে আমরা কি দেখবো, এই যে গর্ভধারণ জনিত জটিলতাটা। দেখো গর্ভধারণ জনিত জটিলতাটা কি আরএইচ ফ্যাক্টরের জন্যই। একটা যে তোমাকে একটু পড়াইলাম না, যে তুমি যদি নেগেটিভ হও আমি পজিটিভ হলে তোমাকে দিতে পারবো না, দিলে কি সমস্যা হবে বললাম, সেম জিনিসটাই এবার মা আর বাচ্চা। এভাবে চিন্তা করো, মনে করো মনে করো বাবা হচ্ছে বি পজিটিভ, মা ছিল বি নেগেটিভ। তো সহজে ধরে নেওয়া যায় যদি বাবার বি পজিটিভটা প্রকট হয়, তাহলে বাচ্চাটা মনে করো মায়ের পেটের ভিতরে বি পজিটিভ ওয়ালা বাচ্চা হচ্ছে। আর মা নিজে হচ্ছে, এটা মনে করো মা, হ্যাঁ, মা মনে করো বি নেগেটিভ, মায়ের বাচ্চাটা হচ্ছে বি পজিটিভ। এখন মায়ের বাচ্চাটা মায়ের পেটের মধ্যে প্লাসেন্টার ভিতরে বসে বসে কি বানাচ্ছে বলতো? ডি বানাচ্ছে, বড় হাতের ডি। কারণ কি, যে পজিটিভ বললাম না, মানে আরএইচ ফ্যাক্টরটা বানাচ্ছে। এদিকে মা তো জীবনে কোনোদিন আরএইচ ফ্যাক্টর দেখে নাই। তো এটা একটা খুশির খবর যে বাচ্চা প্লাসেন্টা ক্রস করে শুধুমাত্র বর্জ্য পদার্থ মায়ের বডিতে দেয়। এই ডি যে ফ্যাক্টরটা বাচ্চা বানাচ্ছে, বাচ্চা কিন্তু মাকে দিচ্ছে না, মা জানতে পারতেছে না, মার কোনো সমস্যা, প্রবলেম নেই, প্রথম বাচ্চাটা কিন্তু হয়ে যাচ্ছে। প্রথম বাচ্চা যখন ডেলিভারি হয় তখন প্রবলেম কি হয় জানো? ওই বাচ্চাকে তুমি সিজার করে বের করো আর হচ্ছে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করো, যেটাই করো না কেন, বাচ্চাটাকে বের করে আনার সময় হয় কি, বাচ্চার বডির কিছু পরিমাণ রক্ত মায়ের শরীরে ঢুকে যায়, মানে মায়ের শরীরে পড়ে যায়, মায়ের শরীরে রক্তের সঙ্গে মিশে যায়। মিশে গেলে মা তখন প্রথমবারের মতো কি দেখতে পাবে? ওই আরএইচ ফ্যাক্টর, মানে ডি দেখতে পাবে। বাকি কাজ তো সে আগের মতো কাহিনী সেম। মানে আমরা যখন থেকে বলতেছিলাম আমি ডোনার তুমি রিসিভার, তোমাকে আমি ডি দিছি, তুমি রাগ করে ওটার এগেইনস্টে এনটি ডি বানাইছো, তাহলে এই মাও কি করবে? এই ডি এর এগেইনস্টে কি বানাবে? এনটি ডি বানাবে। কিন্তু ওই যে আবার আগের মতো এনটি ডি বানাইলো, কিন্তু কারে মারবে সেই ডি খুঁজে পাচ্ছে না, যার ফলে মায়ের খুব একটা সমস্যা হয় না, মা সুস্থ অবস্থায় থেকে যায়। এবং বাচ্চাটাও, প্রথম বাচ্চাটা সুস্থ হয়ে বের হয়ে গেল। বিপদ চিন্তা করো সেকেন্ড বাচ্চাতে, মানে যখন তুমি সেকেন্ড বেবি চিন্তা করবা, এবার মা কিন্তু এনটিডি নিজের বডিতে নিয়ে রেডি, তাই না? আর বাচ্চা হচ্ছে প্লাসেন্টার ভিতরে বসে ডিএনটিজেন বানাচ্ছে। বাচ্চা প্লাসেন্টা ক্রস করে মাকে অ্যান্টিজেন দেয় না, কথা সত্যি, কিন্তু মা তো প্লাসেন্টা ক্রস করে বাচ্চাকে নানান রকম অ্যান্টিবডি পাঠায় সুস্থ থাকার জন্য।
ভালো ভালো অ্যান্টিবডি পাঠায়। মা তো আর জানে না এই অ্যান্টিডিটা বাচ্চার জন্য খারাপ, মা জানে? মা জানে না। মা অন্যান্য সব মানে অ্যান্টিবডির সাথে এই অ্যান্টিডিটাও বাচ্চাকে দেয়। থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন। বাচ্চাটা অনেক কষ্ট করতেছে ডি অ্যান্টিজেন বানাইতে, আর মা এদিকে সমানে এনটিডি বাচ্চাটাকে দিচ্ছে। তাহলে এই বাচ্চার পক্ষে রক্ত তৈরি করা সম্ভব? ভ্রূণীয় অবস্থাতে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বাচ্চাটা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট তৈরি করতে পারে না। এই জন্য ডিজিজটার নাম দেখো বলছে এরাইথ্রোব্লাস্টোসিস, মানে ফেটে যায়, এরিথ্রোসাইট গুলো ফেটে যায়, এরিথ্রোব্লাস্টোসিস। বাচ্চার হয় দেখে ফিটালিস। ডিজিজটার নাম বুঝে গেছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই সময় কি হবে, রক্তকণিকাটাই গঠিত হতে পারবে না, এবং তখন দেখে কি দেখা যাবে, প্রচন্ড রক্ত স্বল্পতা দেখা যাবে, এবং জন্মের পরে কি হবে, জন্ডিস হবে। কারণ কি, রক্ত ভাঙলে জন্ডিস হয়, মনে আছে? বিলিরুবিন, লোহিত রক্তকণিকা ভাঙলে বিলিরুবিন উৎপন্ন হয়, সেখান থেকে জন্ডিস হয়। তার মানে তোমার লক্ষণ দুইটা কি, জন্ডিস আর রক্ত স্বল্পতা। ডিজিজটার নাম কি, এরিথ্রোব্লাস্টোসিস। এই কথা, এই তিনটা কথা হচ্ছে তোমার জন্য এমসিকিউ। আর বেসিকটা বুঝছো কিনা, যে মা যদি নেগেটিভ হয়, বাচ্চা পেটের মধ্যে পজিটিভ থাকলে প্রথম বাচ্চার সমস্যা হচ্ছে না, কিন্তু প্রথম বাচ্চা বের হওয়ার সময় মাকে ডি দিচ্ছে, মা সেই ডি দেখে এন্টি ডি বানাচ্ছে। প্রথমবার মায়ের সমস্যা নাই, সেকেন্ড বেবিকে মা সেই এন্টি ডি দিয়ে মেরে ফেলতেছে। বুঝছো কাহিনী? থার্ড বেবিতেও সেম, ফোর্থ বেবিতেও সেম। এখন এই কথা শুনে অনেকেই হয়তো টেনশনে পড়ে গেছো যে আমার ব্লাড গ্রুপ তো আপু নেগেটিভ, অথবা হ্যাঁ আপু আমার পার্টনারের ব্লাড গ্রুপ তো নেগেটিভ। এই নিয়ে চিন্তা করো না, মেডিকেল সায়েন্স অনেক আগে গেছে, তোমার পার্টনার চেঞ্জ করার কোনো দরকার নাই। আমাদের একটা ইনজেকশন আমরা ইউজ করি, সেটা হচ্ছে এই এন্টি ডি এরও বা, মানে বুঝছো, এন্টি ডি এরও এন্টি 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 ডি টাইপের। বুঝতে পারছো কি করি আমরা? প্রথম বাচ্চাটা হওয়ার পরে মায়ের বডিতে যে এন্টি ডি তৈরি হয়েছিল, সেই এন্টিডিটাকে আমরা একটা আরেকটা এক্সট্রা অ্যান্টিবডি দিয়ে মানে একেবারে বিনাশ করে দিই, ধ্বংস করে দিই। তার মানে তখন মাটা হয়ে যায় আবার নতুন মা। তার মানে মায়ের বডির ভিতরে আর এন্টিডি থেকে যায় না, তখন মা করে কি, প্লাসেন্টার ভিতরে আর কোনো এন্টিডি পাঠাইতে পারে না। সেকেন্ড বেবি হওয়ার পরে আবার আমরা মাকে আরেকটা ইনজেকশন দিয়ে দিই। বুঝতে পারছি আপু জিনিসটা? জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সুতরাং আশা করি সবার টেনশন শেষ, ঠিক আছে? মন খারাপ করার কিচ্ছু নাই, যেভাবে যেটা চলতেছিল সেভাবেই চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? খালি একটু পড়াশোনা ভালো মতো করতে হবে। ওকে, এই হচ্ছে এখানকার ঘটনা। আমরা একটা জিনিস স্কিপ করে আসছিলাম, বলছিলাম না যে ব্লাড গ্রুপটা ওই যে কে কাকে দিতে পারবে, কে কার থেকে নিতে পারবে, এ আর বি এর ব্যাপারটা বলা বাকি আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাকে একটু আপু বলি যে কোনটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই একটা লাইন, দাতার অ্যান্টিজেন কখনো গ্রহীতার অ্যান্টিবডির সাথে মিলতে পারবে না। এটা হচ্ছে আমার রক্ত আদান প্রদানের ক্ষেত্রে মেইন ফোকাস। মেইন ফোকাস কিভাবে মনে রাখবা, এটার জন্য তুমি একটু কনসেপ্ট ক্লিয়ার করো এটা, যে তোমার অ্যান্টিবডি শুধু তোমার রক্তেই কাজ করবে। এই লাইনটা তুমি বুঝো কিনা আগে সেটা বলো। মানে মনে করো আমার দেহে যে অ্যান্টিবডি আছে সেটা শুধু আমার রক্তে কাজ করবে, আমার অ্যান্টিবডি তোমার রক্তে গেলে আর কাজ করবে না, ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। তোমার রক্তে কে কাজ করবে, তোমার অ্যান্টিবডি কাজ করবে। তাইলে আমি যদি দাতা হই, তাহলে আমি কি অ্যান্টিবডি দিচ্ছি সেটা নিয়ে আমি চিন্তা করবো না, আমি যে অ্যান্টিবডি দিই তোমার কোনো সমস্যা নাই, কারণ আমার অ্যান্টিবডি তোমার রক্তকে কিছুই করতে পারবে না, ঝগড়াটাও করতে পারবে না। তাহলে ঝগড়াটা করতে পারবে কে? আমি যদি দাতা হই, তাহলে আমার অ্যান্টিজেন তোমার ওখানে গিয়ে তোমার অ্যান্টিবডির সঙ্গে মিলে গেলে ঝগড়া করবে। কথা বুঝছো কিনা? অ্যান্টিজেন অ্যান্টিবডি তো সেম থাকতে পারবে না। তাহলে আমি বলতেছি, আমি যদি দাতা হই, তাহলে আমার মেইন কনসার্ন হচ্ছে আমি যে অ্যান্টিজেন দিচ্ছি সেটা যেন তোমার রক্তের অ্যান্টিবডির সঙ্গে না মিলে, কারণ তোমার অ্যান্টিবডি তো তোমার রক্তে কাজ করবে। তোমার অ্যান্টিবডি যদি দেখে যে ওর মতো একটা অ্যান্টিজেন পাইছে, তাহলে তো সে অবশ্যই মারবে। মারবে না বলো, ঝগড়া করবে না বলো? তাহলে ব্যাপারটা হচ্ছে, লাইনটা কি মনে রাখতে বলছি, দাতার অ্যান্টিজেন কখনো গ্রহীতার অ্যান্টিবডির সঙ্গে মিলতে পারবে না। দিস ইজ মাই প্রাইম ফোকাস। এটা পারলে এরপরে তুমি ইজিলি পারবা কে কাকে দিতে পারবে, কে কার থেকে নিতে পারবে। তুমি চাইলে এগুলো এমনিতে মুখস্থ করে ফেলতে পারো, কিন্তু আপু চাই না তুমি মুখস্থ করো, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। মনে করো ব্লাড গ্রুপ এ, তারপরে তোমাকে একে একে দেখাই, তাহলে তোমার জন্য সোজা হবে। দেখো, এই হচ্ছে ব্লাড গ্রুপ এ। তাইলে আমি কি কার কথা বলতেছি, দাতা। মানে আমি মনে করো আমি দিচ্ছি, তোমরা নিচ্ছ, আমি দাতা। আমার হচ্ছে এন্টিজেন দেখো এ, দেখতে পাইছো? আমার এন্টিজেন হচ্ছে এ। তাহলে আমি কি খেয়াল রাখবো বলছিলাম, তুমি যখন গ্রহিতা তোমার অ্যান্টিবডি খেয়াল রাখতে বলছিলাম না? তাহলে দেখো আমি এখানে আলাদা করে, যখন গ্রহিতা এ তার অ্যান্টিবডি বি, কারণ কি ওই যে উল্টা হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, আমি এ অ্যান্টিজেন দিচ্ছি আর ও বি অ্যান্টিবডি নিয়ে বসে আছে, ঝগড়া করার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। এই জন্য দেখো একদম ব্লু টিক সাইন দিয়ে রাখছি, মানে এরকম রক্ত দেওয়া যাবে। তারপরে তাকায় দেখো, যখন দুই তার ব্লাড গ্রুপ বি, তার মানে ওর অ্যান্টিবডি হয়ে গেছে এ,
আবার দাতার ও অ্যান্টিজেন হচ্ছে এ, তাহলে এটা দেওয়া যাবে? কখনো না, কারণ তোমার এ অ্যান্টিজেন তুমি দিচ্ছ আবার এই অ্যান্টিবডিকে, তো ঝগড়া হয়ে যাবে, শেষ, এটা দিচ্ছি না। এবির দিকে তাকাও, যার ব্লাড গ্রুপ এ বি, মানে ওর কি এ আর বি দুইটা অ্যান্টিজেনই আছে কিন্তু কোনো রকম কোনো অ্যান্টিবডি নাই, তাহলে গ্রহীতার যদি অ্যান্টিবডি না থাকে তাহলে তো সে আউট অফ টেনশন, কোনো চিন্তা নাই। যেই গ্রহীতার অ্যান্টিবডি নাই তার তো ঝগড়া করার মতো কেউ নেই, তাহলে তুমি যে রক্ত দিবা সে সবই নিবে। এই জন্য কিন্তু আমরা এবি ব্লাড গ্রুপকে বলি সর্বজনীন বা সার্বজনীন গ্রহীতা। কথা বুঝে গেছে আপুর? আচ্ছা, আর ও ব্লাড গ্রুপের দিকে তাকাও, ও ব্লাড গ্রুপের অ্যান্টিজেন নাই, তার মানে দুইটাই তার অ্যান্টিবডি। এবার তুমি ওকে এ দিলেও ও ঝগড়া করবে, ওকে বি দিলেও ও ঝগড়া করবে, তুমি ওকে যে অ্যান্টিজেনই দাও তাই ঝগড়া করবে। তার মানে ও ব্লাড গ্রুপ হচ্ছে এমন একটা ব্লাড গ্রুপ যাকে শুধুমাত্র ও ছাড়া আর কেউ ব্লাড দিতে পারে না, এই কথাটা মনে রাখো, ঠিক আছে? ওকে ও ছাড়া আর কোনো রকম ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবে না। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে এবার চলে আসো ব্লাড গ্রুপ নেক্সট, আমরা এবার নেক্সটে যাচ্ছি। এরকম তোমাকে আমি প্রত্যেকটা স্লাইড দিয়ে দিছি, কিন্তু প্রত্যেকটা স্লাইড সিনারি আমি তোমাকে বলে দেবো না, তুমি এগুলো নিজে নিজে পড়বা। তোমাকে আমি সিকোয়েন্স ধরাই দিব। কেন নিজে নিজে পড়বো বললাম, কারণ ধরো আপু তোমাকে বললে তুমি মিলাবা, হ্যাঁ হ্যাঁ আসলেই তো আপু হয় হয়, যখন নিজে মিলাইতে যাবা দেখবা আর তুমি মিলতেছে না, আপু হ্যাঁ কি হইলো কাহিনী। এই জন্য আপু তোমাকে কিছু মিলাই দিব, কিছু তোমাকে নিজেকে মিলাইতে বলবো, সমস্যা হলে সলভ ক্লাস তো আপু ইনশাল্লাহ আসি। চলো এটাও একটু মিলাই দিই। দেখো না এটা না, এটা তুমি মিলাবা, আমি তোমাকে এবি মিলাই দিই। দেখো এবি যদি হয় দাতা, ও তো মাশাআল্লাহ দুইটা অ্যান্টিজেন নিয়ে বসে আছে। এইবার ও যদি এ ব্লাড গ্রুপকে দেয় তাহলে বি অ্যান্টিবডির সঙ্গে এ বি ঝগড়া করবে। তারপরে আবার মনে করো সে যদি বি ব্লাড গ্রুপের কাউরে দিতে যায়, বি ব্লাড গ্রুপের মধ্যে তো এ অ্যান্টিবডি আছে, তাহলে ওর এ অ্যান্টিজেনকে ঝগড়া করবে। ও যদি ও ব্লাড গ্রুপে দিতে যায়, ওর তো মনে করো এ আর বি দুইটা অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে, আবার তুমি যে দিচ্ছ তার মধ্যে এ আর বি দুইটা অ্যান্টিজেনই আছে, মানে ঝগড়া মানে ডাবল ঝগড়া, মানে শেষ। আর তুমি দিতে পারো তাকে কাকে? এবি কে, কারণ এবির মধ্যে কি আছে কোনো অ্যান্টিবডি নাই, আর সেম ব্লাড গ্রুপ তো একজন একজনকে দিতে পারে সেটা আমরা জানি। তাহলে বোঝা গেল কিভাবে করে হিসাবটা করতে বলছি। মেইন লাইনটাই মনে রাখবা, দাতার কি বলছি, দাতার হচ্ছে অ্যান্টিবডি, উল্টা বলছি, দাতার হচ্ছে অ্যান্টিজেন, দাতার অ্যান্টিবডি তোমার বডি থেকে কাজ করবে না, সরি মাই মিস্টেক। দাতার হচ্ছে অ্যান্টিজেন, গ্রহিতার হচ্ছে অ্যান্টিবডি। তাহলে এই কথাটুকু মনে রাখবা, দাতার অ্যান্টিজেন, গ্রহিতার অ্যান্টিবডি, এই যেটা ম্যাচ না করলে রক্ত দিতে পারবা নিতে পারবা, এটা হচ্ছে আমার একটা একদম ফাইনাল কথা, ঠিক আছে? তারপরে যদি সমস্যা হয় আমাকে আবার বলবা, সমস্যা নেই। এই হচ্ছে মোটামুটি ব্লাড কার্ডে দিতে পারবা, গাড়ি নিতে পারবা, এগুলো আমাদের পড়া শেষ। আমাদের এই জেনেটিক্স থেকে আর একটা অংশ পড়া বাকি আছে, বাবা মায়ের ব্লাড গ্রুপ থেকে বাচ্চাদের ব্লাড গ্রুপ কেমনে বের করে। এই একটা কমন কোশ্চেন তোমাদের মধ্যে আছে এবং তোমরা এটা নিয়ে খুবই প্যানিক করো যে আপু আজব তো, আমার বাবা এই ব্লাড গ্রুপ, মা বি ব্লাড গ্রুপ, আপু আমি কেন এবি হইলাম, বাপু আমি কোত্থেকে ও হইলাম, এটা কোনো কথা, আমি কি আসলে ওদের বাচ্চা কাচ্চা কিনা, এই নিয়ে একটা বিরাট মনে করো নিজেদের মধ্যে সাসপেনশন কাজ করে, মানে খুবই সাসপিশিয়াস থাকো তোমরা, এটা নিয়ে আসলে চিন্তা করবা না। পসিবল, যে কোনো কিছুই পসিবল। কারণ কি, কারণ যে কোনো বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন বলছিলাম, এটা তো নর্মাল জিনোটাইপ তাই না? ধরো এই যেখানে দেখো মানে তোমাকে দেখাইছে দেখো এ ব্লাড গ্রুপ বলছে ওটা, হ্যাঁ এ ব্লাড গ্রুপে বিশুদ্ধ রূপ হইতে পারে এ এ, ওরা এল এল করে লিখছে, এগুলো আমার পছন্দ না, এই জন্য আমি এমনি মনে রাখি। দেখো এ ব্লাড গ্রুপ হইতে হলে এ এ হইতে হবে অথবা এ নট হইতে হবে, বি হইতে গেলে বি বি হইতে হবে অথবা বি নট হইতে হবে। আর এ বির জন্য তো কোনো অপশন নাই, এ বি দুইটাই থাকতে হবে, নাহলে তো সে বি ব্লাড গ্রুপ হইতে পারবে না। আর ও এর জন্য তো কিছুই থাকা যাবে না, তাকে ও ও হইতে হবে। তাহলে ও ওটা কি, এটা একটা বিশুদ্ধ রূপ। এ বিটা কি, এটা একটা সংকর রূপ। আর এ আর বি ব্লাড গ্রুপে হচ্ছে দুইটা করে রূপ আছে, এ এর একটা বিশুদ্ধ রূপ আছে, একটা সংকর রূপ আছে, বি এর একটা বিশুদ্ধ রূপ আছে, একটা সংকর রূপ আছে। যে এবার দেখো মিলাও, বিশুদ্ধ রূপ, সংকর রূপ, বিশুদ্ধ রূপ, সংকর রূপ। এ বি এর ক্ষেত্রে শুধুই সংকর রূপ, ও এর ক্ষেত্রে শুধুই বিশুদ্ধ রূপ। এতটুকু বুঝা গেছে না বলো? তাহলে আমরা জিনোটাইপ বুঝলাম। আর পার্সেন্টেজ কিন্তু শিখতে হবে, হ্যাঁ পার্সেন্টেজ কোনটার ক্ষেত্রে কত পার্সেন্ট করতে হবে, আর এজ ফ্যাক্টরেরও কিছু পার্সেন্ট আছে, যে আরবের বেদুইনদের কত পার্সেন্ট, আর মানে কত পজিটিভ থাকে নেগেটিভ থাকে, এগুলো পড়বা, ক্লাস নোটও দেওয়া থাকবে ইনশাআল্লাহ, পড়ে নিবা ওখান থেকে। এখন আমাদের প্রাইম কনসার্ন কি, আমরা হচ্ছে ক্রস করে দেখবো বাপ মার কি হলে বাচ্চার কি হয়। চলো তোমাকে আমি বলে দিলাম, প্রশ্ন অবশ্যই বাপ মা সম্পর্কে হিন্টস থাকবে, একটা মানে হুদায় একটা প্রশ্ন তো করবে না। ধরো তোমাকে বললো যে একজন বিশুদ্ধ এ এবং বিশুদ্ধ বি, তাহলে বিশুদ্ধ এ বাবা, বিশুদ্ধ বি মা, এবার বাচ্চা কাচ্চা কি হবে? তুমি দেখো এ বি, এ বি, আবার এ বি, আবার এ বি। অদ্ভুত কথা হচ্ছে এদের সব কয়টা বাচ্চা হবে এ বি। দেখো বাবার ছিল এ, মায়ের ছিল বি, তাহলে ওদের কোনো বাচ্চা এ বা বি হওয়ার সুযোগ আছে? নাই, ওদের প্রত্যেকটা বাচ্চা কি হয়ে গেল, এ বি হয়ে গেল। তাহলে 100% বাচ্চা এ বি ব্লাড গ্রুপ, তুমি বলতে পারবা না বলো? মানে এটা কি খুব কঠিন লাগতেছে? ধরো আমি তোমাকে মিলাই দিই আরেকটা, মনে করো এ বি ব্লাড গ্রুপের বাবা আর হচ্ছে শঙ্কর এ ব্লাড গ্রুপের মা। এবার চলো দেখি বাচ্চা কি হয়। একটা বাচ্চা হবে এ এ,
আরেকটা বাচ্চা হবে এ ও, আরেকটা বাচ্চা হবে এ বি, আরেকটা বাচ্চা হবে বি ও। মানে দেখো একেবারে এ বি ব্লাড গ্রুপের সব বাচ্চা কাচ্চা এই দম্পতির আছে, তাই না বলো? এই যে এটা মনে করো বি ব্লাড গ্রুপ, এটা মনে করো এ বি ব্লাড গ্রুপ, এটা এ ব্লাড গ্রুপ, এটা এ ব্লাড গ্রুপ, আরে শুধু ও ব্লাড গ্রুপটা নাই। আচ্ছা যাই হোক, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? প্রশ্ন করলে কি বলবা? 50% বাচ্চা এ ব্লাড গ্রুপ, 25% এ বি ব্লাড গ্রুপ, 25% বি ব্লাড গ্রুপ। বলো এখন কি কঠিন লাগতেছে? তাহলে বাচ্চা কাচ্চা বের করা সম্ভব নাকি সম্ভব না? এ বি আর এ, ওদের বাচ্চা কাচ্চার মধ্যে এ থাকলো, এ বি থাকলো, বি থাকলো, দেখতে পাচ্ছ? তার মানে বাবা মার রক্তের সাথে সিমিলার মিলতে হবে বাচ্চা কাচ্চা, নট নেসেসারি। কারণ এখানে ওই যে সংকর রূপে থেকে যায়, সংকর রূপে থাকলে তো তখন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন চলো আরেকটা জিনিস আমরা পড়ি। যদি বলি যে শঙ্কর এ বাবা আর সাথে হচ্ছে শঙ্কর বি মা, এবার বাচ্চা কাচ্চা কি হবে? দেখো এখানে কি হবে, শঙ্কর এ বাবা শঙ্কর বি মা, তাহলে একটা বাচ্চা হবে এ বি, একটা এ ও মানে এ, আরেকটা ও বি মানে বি, আরেকটা ও ও মানে ও। তাহলে এখানে দেখো একটা এ বি হবে, একটা এ হবে, একটা বি হবে, একটা ও হবে। এটা হচ্ছে সেই ইন্টারেস্টিং পার্ট। মানে বাচ্চা কাচ্চা চারজন চার রকম হবে, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ, মানে উনি সব নিয়ে বসে আছে, বুঝছো? তার মানে এরকম করে ইন্টারেস্টিংলি যে কোনো কিছু তোমাকে আমি বানায় বানায় দিতে পারি। তাহলে তুমি আমাকে বললে কি তোমার কাছে কঠিন লাগবে? তোমাদের অনুশীলনীতে এরকম কিছু প্রশ্ন আছে, বাবা এরকম মা এরকম, বাচ্চা কয় পার্সেন্ট এবি হবে, এটা অনেকেই মিলাইতে পারো না। এখন পারবে না বলো? ইনশাল্লাহ পারা যাবে। এগুলো কিন্তু আগামী দিনের পরীক্ষার প্রশ্ন থাকবে, আমি একদম প্রশ্ন আউট করে দিচ্ছি, এরকম অনেক প্রশ্ন দিব আমি। বাচ্চা কাচ্চার ক্রস মিলে অ্যান্সার বাই করতে দিব, হিমোফিলিয়া থেকে ক্রস করে অ্যান্সার বের করতে দিব, এরকম প্রশ্ন একদম দিব, বলে দিলাম। সুতরাং এরকম ক্রস করা শিখতে হবে। আশা করি এই রক্তের ক্রস করে বাচ্চা কাচ্চার রক্তের রূপ কি হবে এটা তোমরা এখন বের করতে পারবা। আমাদের জেনেটিক্স পড়া শেষ, অধৈর্য হয়ে যেও না। আমরা এখন বিবর্তন পড়বো, কিন্তু বিবর্তনে কি কি পড়বো সেটাই মেইনলি বলবো। বিবর্তন আসলে তেমন বোঝানোর মতো কিছু নাই। তো তুমি যেটা করবা, বিবর্তন তোমার পড়তে ভালো নাই লাগতে পারে, কারণ হচ্ছে এখানে অনেক গদ বাঁধা লাইন লেখা। তবে একটা কথা কি জানো, কেউ যদি একটু অবসর সময়ে এমনিই বসো যে আমি আজকে একটু বিবর্তনটা রিডিং করবো, তুমি দেখবা খুব মজা পাবা। এখানে খুবই ফানি ফানি কথাবার্তা বলা আছে। কি জিরাফ নাকি আগে বাড়তে ছিল, কারণ কি গাছগুলো ছোট ছিল, গাছ আস্তে আস্তে লম্বা হচ্ছে, বেচারা জিরাফ খাইতে পারতেছে না, সেই রকম কষ্ট করে গলা লম্বা করতেছে, আর ওর কেমনি জানি জানি গলা লম্বা হয়ে যাচ্ছে, বুঝছো? মানে গাছ লম্বা হয়, জিরাফও লম্বা হয়, গাছ লম্বা হয়, জিরাফের গলাও লম্বা হয়। মানে খুবই মজার কথা না বলো? আমরা কত চেষ্টা করে লম্বা হইতে পারি না, আর ওরা তখন চাইলেই লম্বা হইতে পারতো। তারপর মনে করো উট পাখি, ও পাখা ছিল, ও নাকি উঠতে পারতো, তারপরে কি হয়েছে, একসময় সে অলস হয়ে গেছে, খালি হাঁটে আর উড়ে না। তারপর স্বাস্থ্য শুরু কি হইলো, পাখাগুলো এখন আর নড়ে না। মানে কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা ওরা বলছে, মজা লাগে না বলো? এখন আমরা তো ওনাদেরকে কিছু বলতে পারবো না, কারণ ওনারা তো বিজ্ঞানী। তো ওনাকে বলতে হলে কে বলতে পারবে? আরেকজন বিজ্ঞানী বলতে পারবে। এই চ্যাপ্টারে দেখবা একজন বিজ্ঞানী এক গাদা কথা বলছে, আরেকজন এসে তাকে ধুয়ে দিয়ে গেছে। যেমন ল্যামার্ক 4টা সূত্র দিছে, ল্যামার্কে যে সূত্র বলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তুমি পড়বা। যেমন ধরো এই পেজটা একটু জুম করে আপু, তুমি এখানে দেখতে পাবা, এই যে দেখো ল্যামার্ক মানে এই যে ডটসন, এই সব হচ্ছে বিবর্তন সম্পর্কে ল্যামার্ক 4টা সূত্র দিচ্ছে। সূত্রগুলো থেকে এমসিকিউ তো পড়তেই হবে, প্রথম সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কোনটা, তৃতীয় কোনটা, চতুর্থ কোনটা, গাঢ় কালি করা আছে, পড়বা তুমি, সেটা অন্য হিসাব। কিন্তু এই যে পড়ার পরে ভিতরের কথাগুলো খুবই ফানি, এই জন্য এইসব কথাবার্তা বলছে। আমি মানে চাইলেও হাবি জাবি বলতে পারতেছি না, কারণ উনি একজন বিজ্ঞানী মানুষ। কিন্তু ওনাকে কে এটা ধরতে পারছে? আরেকজন বিজ্ঞানী। দেখো লেমার্ক ওনার মতো ওনার কথাগুলো অনেক পৃষ্ঠা ধরে ব্যাখ্যা করছে, বাবারে বাবা। আচ্ছা আমি তোমাকে মাঝখানে চার্ট দেখাই দিব, সমস্যা নেই, ভয় পাইও না যে আপু স্কিপ করে গেছেন কেন। দেখো উনি যে অনেক কথা বলছে না, তারপরে দেখো সুন্দর মতো ল্যামার্কিজমের সমালোচনা, দেখছো? ওনার সমালোচনা কি করতে পারবে? আরেকজন বিজ্ঞানী করতে পারবে। এবং সেই বিজ্ঞানীকে ডারউইন, ডারউইন করছে কি আবার দিছেন ওনার মতো মতবাদ। তারপরে উনিও ছাড় পায় না। দেখো পরের পেজে যাবা, কয়েক পেজ উল্টে এলে এবার দেখো ডারউইনিজম, মানে ডারউইনেরও সমালোচনা শুরু হয়ে গেছে। ওনার তো আবার যৌক্তিক সফলতা কোন দিক ছিল, অযৌক্তিক বা দুর্বলতা কোন দিক ছিল, ভাগ ভাগ করে বলে দিছে। মানে এখানে কেউ ছাড় পাচ্ছে না, একজন একজন করে বলছে, আরেকজন সেটাকে ধুয়ে দিচ্ছে, পুরো চ্যাপ্টার জুড়ে খালি ধোয়াধুয়ি চলছে, বুঝছো? এই জন্য বললাম আগে, তুমি যদি ঠান্ডা মাথায় এমনি অবসর সময় রিডিং করতে বসো, তোমার চ্যাপ্টারটা খুবই ফানি লাগবে। এমসিকিউ শিখবা কি আসলে? শোনো, এমসিকিউ শিখবা হচ্ছে গিয়ে বিবর্তন মোট কয়টা আছে, কোন বিবর্তন কোন বিজ্ঞানী দিছে, মানে মতবাদগুলা, বিবর্তনের মতবাদগুলা কোন বিজ্ঞানী দিছে, কত সাল, পারলে একটু শিখবা। এবং স্পেশালি ল্যামার্কের ল্যামার্কের যে 4টা ইয়া, তারপর ডারউইনের যে ব্যাপারটা, ওদেরটা একটু ডিটেল পড়ার চেষ্টা করবা। আমরা যে অংশগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলোই বেশি করে পড়বা। বিজ্ঞানী এম্পেডোক্লেসিস, ওনাকে জনক বলা হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। দাগানো লাইন মেনলি আপু যেগুলো তোমাকে বলতেছি সবই আসলে কি বলতেছি, দাগানো লাইনই বলতেছি সব, বুঝছো? তারপর এই যে 100% দেওয়া আছে ল্যামার্ক আর ডারউইন, এগুলো ওদের সম্পর্কে জানার পরে পার্থক্য ছক তো পারবাই। এক পাশ পড়বো, আরেক পাশ উল্টা করে হবে। বিবর্তনের প্রমাণগুলো একটু খেয়াল রাখো, হ্যাঁ? বিবর্তনের প্রমাণের মধ্যে মনে রাখবা যে 8টা আছে, 8টা একটু কষ্ট করে শিখবা, কারণ আমি তোমাকে বলবো নিচের কোনটা বিবর্তনের প্রমাণ না। অঙ্গ সংস্থানিক প্রমাণ, কোষতাত্ত্বিক প্রমাণ, জিনতাত্ত্বীয় প্রমাণ, সামাজিক প্রমাণ আছে, এখানে কোথাও সামাজিক প্রমাণ নাই। তাহলে তোমাকে 8টা একটু আলাদা করে মনে রাখতে হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে তোমাকে এদের ভিতরের কিছু কিছু জিনিস পড়বা।
রিডিং পড়ে যাবা সবই, দাগানো অংশগুলো মুখস্থ করবা। আপু বারবার যেটা বলতে যাচ্ছি, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যেহেতু কম আসে, ধরে বেঁধে সব লাইন মুখস্থ করতে আমি তোমাকে বলবো না, কিন্তু দাগানো কোনো অংশ তোমাকে বাদ দেওয়া যাবে না। তারপরে জীবাশ্ম বা ভূতাত্ত্বীয় প্রমাণ, এই যে এই জায়গাটা আসো, এখানে দাগ দেওয়া নাই, কিন্তু তুমি এখন দাগ দিয়ে নিবা। কি দাগ দিয়ে নিবা? সেটা হচ্ছে কোন ঘোড়ার পরে কোন ঘোড়া আসছে, ইও হিপ্পাস, অরো হিপ্পাস, মেজো হিপ্পাস, মেরি চিপ্পাস, প্লিও হিপ্পাস, প্লেসি হিপ্পাস, ইকুয়াস। মানে মনে করো হিপ্পাস চিপ্পাসের ঠেলাঠেলি, তাই না? সবই এই টাইপের না। এখন তোমার কষ্ট হলো একটু মুখস্থ করো, কারণ প্রশ্ন আসতে পারে নিচে কোনটা আধুনিক ঘোড়া। বলবে ইও ইকুয়াস, ইও হিপ্পাস, মেরি চিপ্পাস, মেজো হিপ্পাস। বা বলবে যে কোনটা প্রথমে শুরু হয়েছিল, বা বলবে নিচে কোন সিকোয়েন্স ঠিক নাই, উল্টাপাল্টা করে দিবে। এই চিপ্পাস হিপ্পাসের ঠেলায় পড়ে তুমি আবার হারাই যাও না। কষ্ট করে সিরিয়াল একটু কষ্ট করে মুখস্থ করবা। হ্যাঁ দেখো, ইও অরো, হিপ্পাস চিপ্পাস শেখার দরকার নাই, ইও অরো, তারপরে মদে দুইটা, মেজো মেরি, তারপরে পদে দুইটা, প্লিও প্লেসি, এমনি মনে রাখবা, তাহলে প্যাস লাগবে না। প্রথম দুইটা স্বরবর্ণ দিয়ে ইও অরো, তারপরে দুইটা ম দিয়ে মেজো, তারপরে হচ্ছে কি মেরি, আর এরপরে দুইটা প্ল দিয়ে প্লিও প্লেসি, আর লাস্টে ইকুয়াস। মনে থাকবে না বলো? একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছে আপু, তারপর বাকিটা তুমি পড়ার সময় যেভাবে মনে রাখতে পারো। এই গেল হচ্ছে ঘোড়ার নাম ধাম। তারপরে আর কি করবা? বিলুপ্ত প্রায় অঙ্গ আছে, বুঝছো? এই যে দেখো এখানে আপু আর একটা চার্ট করে দিয়ে দিয়েছি, আলিম স্যারের মাঝে মাঝে বাড়তি যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, আর তোমার বই যে তোমার হাতে আছে সেটা পড়বা। এখানে টোটাল প্রায় 100টার মতো লুপ্ত প্রায় অঙ্গ আছে, তার মধ্যে তোমাকে 14টার নাম দেওয়া হয়েছে। নামগুলো শিখতে হবে, কোনগুলো লুপ্ত প্রায়, কোনগুলো লুপ্ত প্রায় না। লাস্ট একটা ছক আছে, এই ছকে কি করবো আমি তোমাকে বলে দিচ্ছি, ছকটা দিয়ে আমরা পড়া শেষ করবো, তাই এটা ফাঁকা রাখলাম। এই যে সস্তা মশারি, সিনোজয়িক হচ্ছে স্তন্যপায়ীর যুগ, মেসোজয়িক হচ্ছে সরীসৃপের যুগ। এটা হচ্ছে এখানে দেখলে বুঝবা। সিনোজয়িক দেখো, এখানে দেখো ড্র করি, সিনোজয়িক হচ্ছে স্তন্যপায়ীর যুগ, আর সস্তা, এই জন্য সস্তা। মশারি কেমনে হইলো? মেসোজয়িক হচ্ছে সরীসৃপের যুগ। এই দুইটা মনে রাখতে হবে, আর বাদ বাকিগুলো একটু পড়বা। এই দুইটার জন্য ছন্দ কি? সস্তা মশারি, সিনোজয়িক স্তন্যপায়ীর যুগ, আর মেসোজয়িক সরীসৃপের যুগ। এই জন্য পরের স্লাইডের ছন্দটা, এটা আশা করি এখন দেখলেই পারবা। আর একদম লাস্টে একটা স্লাইড দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে টোটাল জেনেটিক্স এবং হচ্ছে আমাদের ইভলিউশনের টোটাল কতগুলো সাল একটু শিখতে হবে, এবং কোন কোন বিজ্ঞানীর নাম জানতে হবে, কাজ শিখতে হবে, সেটা একটু একসাথে করে দেওয়া আছে। তুমি তো এগুলো বই থেকে অলরেডি পড়ছো, এবং আমি তোমাকে অনেকবার করে বলছি, এবং তুমি লাস্টে এসে আবার একবার রিভাইজ করবা, সাল সহ বিজ্ঞানীদের নাম সহ ওদের কাজ। অন্তত এই স্লাইডে যা আছে সেটা পারতেই হবে। আচ্ছা, এখানে আমরা একটা স্লাইডই বাদ দিয়ে গেছি, বললাম এটা পড়বো, সেটা হচ্ছে বইয়ের এই ছকটা। তার আগে একটু আমরা দেখে আসি উপরে আমরা আর কিছু স্কিপ করছি কিনা। ল্যামার্কের তো এইসব জিনিস পড়তে হবে। কোন স্লাইড কি দেওয়া আছে? এই যে দেখো, এইটার কথা তোমাকে বলছিলাম কিন্তু, হ্যাঁ এটা পড়লে তোমার অনেকটুকু পড়া শেষ হয়ে যাবে। মতবাদ বিজ্ঞানীর নাম, মতবাদ বিজ্ঞানীর নাম, মানে তুমি তো এটা বই পড়ার সময় পাবাই, আর এখানে পড়লে একবারে পড়াটা হয়ে যাবে। মানে আবার তাই বলে শুধু চালাকি করো না, খালি এটা পড়ে রেখে দিও না। বই থেকে মতবাদ এবং বিজ্ঞানীর নাম দাগাবা, দাগায় পরে এটা দিয়ে রিভিশন দিবা। বুঝতে পারছো? কোন রকম চালাকি করা যাবে না, বইও পড়তে হবে। তারপর স্লাইডগুলো, আমরা যে স্লাইডগুলো তোমাকে ক্লাস শেষে জেপিজি বা বোথ ফাইলই দেওয়া হবে, জেপিজিও দেওয়া হবে, পিডিএফ ফাইলও দেওয়া হবে, যে যেমনে পারো নামাই নিয়ে পড়ে নিবা। ঠিক আছে? আমাদের এখন আজকের ক্লাসের লাস্ট চার্ট, সেটা হচ্ছে এই ছকটা। দেখো এই ক্লাসেও যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাই রাখো, আপু হয়তো বা এখনই যদি অ্যান্সার নাও দিই, সলভ ক্লাসে অবশ্যই অ্যান্সার দিয়ে দিবো। ঠিক আছে? ভালো মতো পড়াশোনা করবা, পরীক্ষাও ভালো মতো দিবা। এই ছক দেখে অনেকেই ভয় পাইতে পারো, আপু এত বিশাল ছক কেমনে পড়বো। অনেকে আবার নাও জানতে পারো যেরকম একটা ছক তোমার বই আছে, তাই না? অনেকে হয়তো নতুন ভাবে দেখলা যে আল্লাহ আপু এই ছকটাও আছে এই বইয়ে। কোনো সমস্যা নাই, একটু কষ্ট করে এই ছক থেকে কয়েকটা জিনিস পড়তে হবে। নতুন নতুন দেখতেছি আমরা এই ছকে। তোমাকে কি পড়তে হবে শোনো, পিরিয়ড গুলো জানতে হবে। হ্যাঁ, পিরিয়ড গুলো জানতে হবে। 5টা এরা আছে, 5টা যুগ, 5টা যুগের নাম শিখতে হবে, পিরিয়ড শিখতে হবে। তারপরে হচ্ছে মন্তব্য জানতে হবে। ওই যে তোমাকে তো মন্তব্য দুটা পড়াই দিছে, সস্তা মশারি মানে সিনোজয়ীকে স্তন্যপায়ী যুগ পড়াই দিলাম, মেসোজয়ীকে হচ্ছে গিয়ে মশারি, সারি মানে সরীসৃপ পড়াই দিলাম। তাহলে বাদ বাকি আর কয়েকটা আছে, মানে আর কি পড়তে হবে সেটা আগে বলে দিই। যে প্রধান প্রাণী যদি পারো একটু পড়বা, প্রধান প্রাণী মুখস্থ করবা না, রিডিং করবা। ক্লিয়ার করে দিয়ে একটু নিচে নামে তোমাকে দেখানোর জন্য পুরোটা ছক। একটু শোনো, পুরোটা একসঙ্গে দেখাইতে গেলে কিন্তু জুম ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, একটু কষ্ট করে দেখো, আর বই তো নিশ্চয়ই আছে তোমার কাছে। আমি পুরোটা একসঙ্গে দেখাইতে চাচ্ছি, একটা উদ্দেশ্য আছে। এই যে দেখো এখানে টোটাল টোটাল হচ্ছে, এই যে দেখো 1 2 3, আর এইখানে পিচি পিচি করে 4 আর 5 আছে, নিচে আরেকটা আছে, প্রোটোজয়িকের পরে আরেকটা আছে। দেখো আর্কিওজয়িক, দেখছো? টোটাল আছে 5টা। তাহলে 5টার নাম শিখলা, 5টার মধ্যে 5টারই কিন্তু আবার পিরিয়ড নেই, পিরিয়ড আছে খালি 3টা, তাহলে পড়া একটু কমলো। তার সিনোজয়িকের আছে, মেসোজয়িকের আছে, প্যালিওজয়িকের আছে। এখন 3টা জিনিসের পিরিয়ড থাকলে আমরা কি 3টাই শিখবো? না, আমরা তো অনেক চালাক, আমরা কি করবো, 2টা শিখবো আর একটা শিখবো না, যা শিখি নাই সেটা আরেকজন, আর 2টা শিখতে চাচ্ছি। তাহলে বলো তো তুমি কোনটা শিখতে চাও? প্যালিওজয়িক শিখবা? ওটার মধ্যে অনেকগুলা
তুমি হচ্ছে অ্যাভয়েড করতে, আপু হচ্ছে অ্যাভয়েড করতে, তাহলে এটা বাদ। আমরা কি করবো, আমরা সিনোজয়িক আর মেসোজয়িক শিখবো। চলো আমরা একটু এখন জুম করে নিই। সিনোজয়িক শিখবো আর মেসোজয়িক শিখবো। তাহলে সিনোজয়িকের মধ্যে আছে দুইটা, ওই দুইটা শেখার জন্য তুমি একটু তোমার বইয়ে পাশে লিখে রাখো কোটা, যে কোটা আন্দোলন হয়েছিল মনে আছে কোটা, এই যে দেখো কোটা, তাহলে কোয়ার্টারনারি টারশিয়ারি, যে দেখো কোয়ার্টারনারি টারশিয়ারি মনে থাকবে। তাহলে কোটা বললে সিনোজয়িক। আর মেসোজয়িক মানে কি, তুমি না মেসোজয়িক থেকে একটু এমনি মনে রাখার চেষ্টা করো যে মেসোজয়িক গুলা কেমন মুভি টাইপের নাম হবে। দেখো তোমরা ট্রয় মুভির নাম শুনছো না, জুরাসিক পার্কের নাম শুনছো না, তারপরে যে ক্রিস্টোফার আমাদের যে বিভিন্ন নায়ক টায়ক আছে, তাহলে তুমি কি করবা, তুমি চেষ্টা করবা হচ্ছে গিয়ে মুভি টাইপের নাম বা নায়ক নায়িকার নাম টাইপের কিছু মনে হইলে সেটা হবে আমার মেসোজয়িক, কোটা হইলে সেটা হবে সিনোজয়িক। আর মাশাআল্লাহ কি যে লেখছে অপশনে আপু, আপনিও বুঝতেছেন না আমিও বুঝতেছি না, তাহলে সেটা হবে প্যালিওজয়িক। বুঝে গেল, মনে থাকবে। তাহলে তিনটা জিনিসের পিরিয়ড শিখতে হয়, আমরা শিখবো না, আমরা দুইটা শিখবো। আর যেটা শিখি নাই সেটা হচ্ছে প্যালিওজয়িকের হবে। পারা যাবে নাকি যাবে না বলো তো আপুকে? তাহলে পিরিয়ড আপু পড়াই দিলাম, মন্তব্য আপু প্রথম দুইটা পড়াই দিলাম, তুমি শুধু প্যালিওজয়িক এটা দেখবা। ওখানে কিন্তু ভাগ করা আছে, তোমাকে এখন একটু দেখাই দিই, নাহলে পরে আবার টেনশনে পড়ে যাবা। এই যে দেখো, মেসোজয়িক তো সরীসৃপ পড়াই দিছি মশারি দিয়ে। প্যালিওজয়িকে দেখো, প্যালিওজয়িকের কয়েকজন হচ্ছে উভচর, কয়েকজন মাছ, আবার কয়েকজন সামুদ্রিক, তাহলে এটা একটু আলাদা করে মনে রাখতে হবে। হ্যাঁ, আর প্রোটেরোজয়িক আর্কিওজয়িক ওদের নিয়ে কোনো কথা যেহেতু বলে নাই, সুতরাং এই নিয়ে কনফিউশন নাই। তাহলে চাইলে তোমাকে কিন্তু এরকম একটা প্রশ্ন করতে পারে, প্যালিওজয়িকে নিচের কোনটির যুগ বলা যায় না? সামুদ্রিক, মাছের যুগ, উভচর, স্তন্যপায়ী। অ্যান্সার কি হবে? স্তন্যপায়ী, কারণ প্যালিওজয়িকে স্তন্যপায়ী নিয়ে কথাবার্তা বলে নাই। প্যালিওজয়িকে কথা বলছে উভচর নিয়ে, মাছ নিয়ে, সামুদ্রিক অমৃতন্ডী প্রাণী নিয়ে। ঠিক আছে, বুঝতে পারছো এমসিকিউ কি টাইপের হইতে পারে? আশা করি পারবা। আর অনেকেই প্রশ্ন করতে পারে আপু কয় বছর পূর্বে ছিল, এগুলো আমরা পড়বো কিনা? এখান থেকে বিগত 19 বছরে একবার প্রশ্ন আসছিল, তুমি যদি চাও তুমি পড়তে পারো, আমি তোমাকে ইনসিস্ট করবো না। কেন ইনসিস্ট করবো না? তুমি কয় বছর পূর্বে, কয় লাখ বছর, কয় কোটি বছর এগুলো পড়তে গিয়ে যদি পিরিয়ডের নাম ভুলে যাও, মন্তব্য ভুলে যাও, প্রাণীর নাম ভুলে যাও, তাহলে আমার এই বছর পূর্বে শেখার কোনো দরকার নাই। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারতে হবে। আর প্রধান প্রাণী থেকে বলি, মুখস্থ করবা না, রিডিং পড়লেই তুমি তো অন্তত বুঝবা যে এগুলো স্তন্যপায়ী, মানে কিসের যুগ সেই অনুযায়ী তো প্রাণী হবে। তুমি নিশ্চয়ই সরীসৃপের যুগে এসে মানুষ খুঁজবা না, মানুষ তার সরীসৃপ না। তুমি নিশ্চয়ই মাছের যুগে গিয়ে সেরে তারপর হচ্ছে ওখানে সরীসৃপ খুঁজবা না, কারণ তুমি অন্তত এতটুকু আমাদের বেসিক আইডিয়া তো আছে কোনটা উভচর, কোনটা মাছ, কোনটা সরীসৃপ। একটু কষ্ট করে প্রধান প্রাণীটা রিডিং করবা, যে কটা মনে থেকে থাকবে। বাট বেশি ইম্পর্টেন্স দিচ্ছে আপু বারবার কিসের উপরে? এরা, পিরিয়ড, মন্তব্য, এগুলো অবশ্যই পারতে হবে। ঠিক আছে আপু, মোটামুটি চেষ্টা করেছি যে যে জায়গা থেকে কোশ্চেন হয় সবগুলাই ক্লিয়ার করে দিতে। আশা করি তোমাদের এর মধ্যে আর কোনো রকম সমস্যা নাই। আপু স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ওকে, আজকের ক্লাস আসলে এখানেই শেষ। আশা করি তোমরা সবটুকু অংশ বুঝতে পারছো। সময়টি একটু বেশি লাগছে কিনা, 10-15 মিনিট বেশি হয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপুর আসলে এতটা সময় দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, যেন তোমরা এই পুরোটার কনসেপ্ট ক্লিয়ার থাকো। এটা হচ্ছে আমার প্রাইম টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আমার সঙ্গে বলে বলে মুখস্থ করে ফেলছো কিনা সেটা বোঝা যাবে কখন, পরীক্ষাগুলো যখন দিবা। ঠিক আছে, আমি কিন্তু অনেক ভালো নাম্বার চাই, 100 আউট অফ 100 থাকতে হবে। জিকে ইংলিশ ভালো মতো করে নিবা, সেগুলো তো তোমার কমন কোশ্চেন থাকবে। এখানকার 85 আউটের জন্য 85 থাকে, বা যতই প্রশ্ন হবে জুলজির পার্ট থেকে পুরোটা মার্কস যেন তোমার থাকে সেটা এনশিওর করতে হবে। এবং কেউ যদি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো, পিডিএফ ফাইলগুলো ভালো মতো পড়ো, ক্লাস নোটে যে পার্টটুকু দেওয়া হবে সেগুলো ভালো মতো পড়ো, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ফুল মার্কস সিকিউর করতে পারবা। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। এবং সমস্যাগুলো তুমি কমেন্ট করছো কিন্তু আপু এখন রিপ্লাই দিই নাই, সেটা নিয়ে মন খারাপ করো না প্লিজ। আপু এগুলো সব চেক করে রাখবো, কে কি কি প্রশ্ন করেছে এগুলো আপু নেক্সট ক্লাসে সলভ ক্লাসের সময় সব বলে দেবো। ঠিক আছে, আপাতত যতটুকু বলেছি, ক্লাসটা দরকার হলে আপু যদি কোনো কোনো জায়গায় ফাস্ট গিয়ে থাকে যে আপু একটু দ্রুত বলছেন বুঝি নাই, রেকর্ডেড তো থাকবেই ক্লাসটা, একটু আবার দেখে নিয়ে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে নিও। ঠিক আছে, সুন্দর করে পড়াশোনা করো, ভালো মতো পরীক্ষা দাও। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। আল্লাহ হাফেজ।